আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর আজকের ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে আমরা কিভাবে পাইথনের মাধ্যমে এবি টেস্টিং করে থাকবো। আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সাব্বির হোসেন রশি ভাইয়া, হি ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ ডাটা বিজনেস অ্যান্ড সিনিয়র বিজনেস ডাটা অ্যানালিস্ট অন জার্মান বেসড রিটেল কোম্পানি। ওয়েবিনার চলাকালীন সময় কাইন্ডলি আপনাদের অডিও এবং ভিডিও অফ রাখবেন, বাট আপনারা চাইলে চ্যাট বক্সে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন্স গুলো দিতে পারবেন এবং আমরা সেশনের শেষে একটা কিউএনএ সেশন রাখবো ডেফিনেটলি, তখন আপনাদের চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন্স গুলো নেওয়া হবে। আর আপনারা তখন চাইলে আপনাদের কোয়েশ্চেন্স গুলো আনমিউট করে বলতেও পারবেন। এন্ড ইন দা মিন ওয়াইল, যদি ভাইয়া যখন আস্ক করবেন কোনো কোয়েশ্চেন, তখন সেই অনুযায়ী আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিব। আপনারা তখন হচ্ছে আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন্স গুলো বা আপনাদের অ্যান্সার্স গুলো দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এন্ড এগেইন, ভিডিও এবং অডিও অফ থাকবে, আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো চ্যাট বক্সে করবেন। এখন আমি সাব্বির হোসেন রসি ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ফ্লোর ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেইন এন্ড ওয়েলকাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছেন থ্যাংক ইউ। আশা করি আজকে একটা ভালো আহ, একটা আইডিয়া হবে, বা রিয়েল ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট হিসেবে বা ডেটা অ্যানালিস্ট হিসেবে অনেক সময় কি ধরনের কাজ আপনাকে অধিকাংশ সময় করতে হয় তার একটা ভালো এক্সপোজার পাবেন। এমন একটা টপিক আমরা চুজ করেছি এই ওয়েবিনারের জন্য। একটা সেশনে আসলে এটা পড়ানো খুবই টাফ, দেখানো খুবই টাফ। কেননা এটা আমার কথার জন্য না, আপনারা ভেরিফাই করতে পারবেন বিভিন্ন, বা অনেকে তো আছে যে ফ্যাং বা এরকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর জন্য কাজ করা, টেক জায়ান্টদের জন্য কাজ করা, বড় কোম্পানিগুলা ওইগুলোও না, শুধু মিড লেভেলের যেসব কোম্পানি আছে সেখানেও বাইরের দেশের কালচার হলো, ইভেন গুগল বলেন, ইভেন ফেসবুক বলেন, যে কোনো কোম্পানিতে শুধু এবি টেস্টিং করার জন্য, রান করার জন্য, অ্যানালাইসিস করার জন্য যে আপনাকে হয়তোবা ডেডিকেটেড টিম থাকে, সেখানে 5 জন 7 জন ডেটা সায়েন্টিস্টও কাজ করে বা ডেটা অ্যানালিস্টরা, যাদের অন্য কোনো কাজই নেই, শুধু এবি টেস্টিং এ কাজ করে। সো এবি টেস্টিং বিষয়টা কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ? এটা কি শুধু ডেটা আমরা যারা যাদের ধারণা আছে ডেটা অ্যানালাইসিস বা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং সম্বন্ধে, শুধু কি এই ধরনের ডেটা নিয়েই কাজ বা টেকনিক্যাল বিষয়, ডেটা কোন সিস্টেম থেকে ডেটা জেনারেট হচ্ছে সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করছি, নাকি এখানে স্টেক হোল্ডার, প্রোডাক্ট ম্যানেজার থেকে শুরু করে আইটি, একটা কোলাবোরেটিভ একটা ওয়ার্ক, একটা কি ধরনের এটা ইজিলিও কিভাবে কাজ করা যায়, আবার কি কিছু কুয়েশ্চন থাকে যেগুলো অ্যাড্রেস করতে হয়, যেখানে হলো নর্মালি স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন কনসেপ্ট সম্বন্ধে খুব ভালো ধারণা রাখতে হয়। যে কারণ যে কোয়েশ্চেন গুলো আসে, মেইন কথা হলো এবি টেস্টিং রান করাটা খুব কঠিন না, খুবই সহজ। আপনি একদিনে একটা টিউটোরিয়াল দেখে এবি টেস্টিং রান করতে পারবেন। কিন্তু যেমন আমার স্লাইড কি দেখা যাচ্ছে, কেউ কনফার্ম করতে পারবেন? জি ভাইয়া, স্লাইডস দেখা যাচ্ছে। ওকে, এখনো ভাইয়া দেন ফার্স্ট পেজেই আছে। ওকে, থ্যাংক ইউ। সো আমি যেমন এখানে বললাম যে অনলাইন কন্ট্রোল এক্সপেরিমেন্টস, অনলাইনে আমাদের যে ধরনের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, যাদের ওয়েবসাইট আছে, যারা প্রোডাক্ট বিক্রি করে অনলাইনে, বা কোনো সার্ভিস বা ডিজিটাল প্রোডাক্ট, এনিথিং, সেটা ই কমার্স হতে পারে, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারের মতো একটা ডিজিটাল প্রোডাক্ট বা একটা প্ল্যাটফর্ম হতে পারে। তারা কন্টিনিউয়াসলি হলো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টেশন করে, নতুন ফিচার নিয়ে আসে। আপনি আহ, আপনি হয়তো বা জানেন না, কিন্তু মোস্ট অফ দা টাইমস আপনি কোনো না কোনো এক্সপেরিমেন্টেশনের পার্ট। র্যান্ডমলি কিছু মানুষকে চুজ করা হয়, যাদেরকে দিয়ে কিছু ফিচার টেস্ট করা হয়, বা আমরা অনেক সময় পরিচিত আছে বেটা ভার্সন বলা হয় একটা সফটওয়্যারের, ওগুলা দিয়ে টেস্ট করা হয়। দেন হলো মেইনলি সবার কাছে রোল আউট করার আগে ফিচার গুলা, যে কোনো ধরনের ফিচার বা অপশন বলি যাই, সেটা আগে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টেশন করা হয় একটা স্যাম্পল এর উপরে। এই স্যাম্পল কারা, কতজনকে নিব, কতদিন একটা টেস্ট রান করব, কিভাবে আমি ট্রাস্ট ওর দি রেজাল্ট পাবো। বললাম যে এটা যে এবি টেস্টিং রান করা, এটা কয়েক ঘন্টার একটা মানে ব্যাপার। আপনি যদি কয়েক 1 ঘন্টায় আপনাকে শিখিয়ে দেওয়া যাবে। আমি কিছু কোড শেয়ার করব আপনাদের জন্য, অলরেডি আমি রেডি করে রেখেছি। যেটা হলো যে 2টা আমি নোটবুক রেডি করে রেখেছি, যেমন একটা ফ্লো আছে, এই ফ্লো ধরে যা সিম্পল একটা সিঙ্গেল কোড আছে, এই কোডটা দিয়ে যে কোনো ধরনের ডেটা সেটকে আমি দেখাচ্ছি। জাস্ট এখানে একটা ফাংশন লেখা আছে আর কি, এই ফাংশন ধরে আপনি ইনস্ট্যান্টলি আপনি একটা রেজাল্ট পেয়ে যেতে পারেন। কিন্তু এটাকে একটা রিলায়েবল রেজাল্ট দিবে কিনা, রিলায়েবল বলতে আমি এখন একটা মানে স্যাম্পলের উপর কাজ করে আমি একটা রেজাল্ট পেলাম, ওকে, এই জিনিসটা কি কন্টিনিউটি করবে কিনা,
কারণ এটার উপর বেস করে আমি একটা ফিচার লঞ্চ করে দিলাম সবার উপরে, কিন্তু এটা পরবর্তীতে আমার রেভিনিউ কমাচ্ছে, আমার ইউজার এঙ্গেজমেন্ট কমাচ্ছে। সো এই বিষয়গুলা আনসার করার জন্য যে বিষয়গুলা দেখতে হয়, স্যাম্পল সাইজ কিভাবে ঠিক করতে হয় বা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স কিভাবে দেখতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা আমার। যেটা আপনাদের জাস্ট হলো একদিনে একটা এক্সপোজার দেওয়া, একদিনে আপনি মাস্টার হয়ে যেতে পারবেন না। যেটা বললাম ওইটা যদি ভালোভাবে জানেন, একজন ডেটা সায়েন্টিস্ট শুধু এবি টেস্টিং করেই, মানে তার ফুল জব রোলেই থাকতে পারে শুধু এবি টেস্টিং করা, আর কোনো কাজও হইতে। কিন্তু যদি প্রপারলি করা যায়, ঠিক আছে, যে এটা আপনার কোম্পানিকে ডেফিনেটলি, এটা আপনার ইউজার এঙ্গেজমেন্ট বাড়াবে, রেভিনিউ বাড়াবে, আপনি যেটা নিয়ে টেস্ট করেন। আমি একটা বই আপনাদের হয়তো বা আমি দিয়ে দিব ওদের সাথে, আপনাদের ভিডিও যখন যাবে ওটার সাথে একটা বই দিয়ে দেওয়ার চেষ্টা করব, অনলাইন একটা পিডিএফ, যে ট্রাস্টওয়ার্দি অনলাইন এক্সপেরিমেন্টস সর্ট অফ। তো ওটাতে শুরুতে আমি ওই বইটা যখন পড়ছিলাম, শুরুতে একটা উদাহরণ ছিল মাইক্রোসফটের, যেমন বিং। হ্যাঁ, আহ, আমরা যদি যাই, গুগলের যেমন সার্চ ইঞ্জিন হলো, মানে গুগল তো আমরা সার্চ ইঞ্জিন একটা, গুগলের তো মাদার কোম্পানি আলফাবেট, আর মাইক্রোসফটের হলো বিং যেমন। সো এইটাতে, এটার একটা উদাহরণ দিয়ে ওটাতে শুরু করেছিল। সো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একবার হলো কিছু চেঞ্জ নিয়ে আসছিলেন, এনে সে দেখতে চেয়েছিল যে হলো ওকে, মানে অনেকদিন যাবত একটা পাইপলাইনে একটা জিনিস পড়েছিল যে আমরা কোনো কিছু যখন সার্চ দেই, যে সরি আমার স্ক্রিন যদি দেখা যায়, দেখি তো, সনি আলফা 3। সো এরকম সনির ক্যামেরা যখন সার্চ দিলাম এটা দেখাচ্ছে। তো ওর সার্চের ব্যাপারটা এরকম ছিল, এটার সাথে সাথে উপরে একটু প্রাইসিংটাও ভালোভাবে হাইলাইট করা, এখানে অবশ্য অলরেডি দেখাচ্ছে, কিন্তু তখন এরকম আগে দেখাতো না। তো প্রাইসটা দিয়ে দিলে বা প্রোডাক্টের সাইজ বা এগুলা দিয়ে দিলে, এক্সট্রা ইনফরমেশনটা অ্যাড করলে আমার ইউজাররা বেশি এঙ্গেজ হয়, নাকি নেগেটিভ ইম্প্যাক্ট দেয়, বেশি লেখা হয়ে যায়, মানুষ এটা বিরক্ত হয়। সো এটা যায় এক্সপেরিমেন্ট, কিন্তু ওই জাস্ট সিঙ্গেল একটা এক্সপেরিমেন্টের ফলাফল হিসেবে তারা প্রায় 100 বিলিয়নের মতো মনে হয় তারা রেভিনিউ জেনারেট করেছিল। আমি যদি ভুল হয় 1 বিলিয়ন অথবা 100 বিলিয়ন। যে দেখলো যে মানুষ তখন আরো বেশি এঙ্গেজ হচ্ছে বিং সার্চে, কারণ তাদের কাছে এফেক্টিভ মনে হচ্ছে, কারণ ভিতরে ঢুকে ঢুকে তাকে দেখতে হচ্ছে না প্রাইস বা সামথিং, তারা উপর থেকেই দেখে যাচ্ছে। যাই হোক, এটা হলো এই ধরনের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি কথা বললাম। কিন্তু আমরা হলো আহ ডিটেলসে কথা বলবো, স্ট্রাকচার্ড ওয়েতে কথা বলবো। শুরুতে জাস্ট একটা ওভারভিউ বা প্রেক্ষাপট দেওয়ার চেষ্টা করলাম, কেন ইম্পর্টেন্স বা কারা কারা এই ধরনের এক্সপেরিমেন্ট করে। আর আমি আমার পরিচয় দিয়ে যদি শুরু করি, আমি সাব্বির হোসেন রসি। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে অনার্স এন্ড মাস্টার্স করা ছিল। আহ অনেকের একটা, এটা বললাম স্ট্যাটিস্টিক্স এর কথা বললাম এই কারণে, অনেকে সিএসসি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে না হলে অনেকে ভাবেন যে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্সে কাজ করা যাবে কিনা, এটা নিয়ে একটু সন্দিহান থাকে। আহ, আপনি ডেফিনেটলি যে কোনো ফিল্ডের হলেই করতে পারবেন, কিন্তু ডেটা অ্যানালিটিক্সে ইউজুয়ালি যেটা হয়, প্রোগ্রামিং লো কোড বা প্রোগ্রামিং কম জানলেও হয়, কিন্তু ডেটা সায়েন্টিস্ট হতে গেলে আপনাকে আসলে প্রোগ্রামিং এ মোটামুটি দক্ষতা হয়, আপনাকে অ্যাটলিস্ট ইন্টারেস্ট থাকতে হবে। হ্যাঁ, প্রবলেম সলভিং এর ব্যাপারটা থাকতে হবে। তারপর ধীরে ধীরে এটা ডেভেলপ করে নেওয়া যায়, কিন্তু স্ট্যাট, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স বলি আমরা, সাথে তো সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এইসব ব্যাকগ্রাউন্ড তো আছে, সেখান থেকে ডেফিনেটলি ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করা যায়। আমি নিজে কাজ করেছি। এখন আমি একটা জার্মান একটা কোম্পানিতে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছি, পাশাপাশি আমি ডেটা সায়েন্সের কাজও করি। যে ধরনের এবি টেস্টিং যেটা বললাম, সেই ধরনের পাওয়ার বিআই ও রিপোর্টিং সিস্টেম যেমন দেখি, এবি টেস্টিং, এসকিউএল, এই ধরনের ডেটা নিয়েও কাজ করি। এর আগে আমি ডেটা সায়েন্টিস্ট টিম লিড হিসেবে আহ, আমাদের একটা ফিনটেক কোম্পানিতে আমি কাজ করেছি প্রায় 2 বছরের মতো। আমি টিচিং এ ছিলাম, ডেপুটি লেকচারার হিসেবে, স্ট্যাটিস্টিক্স এর লেকচারার হিসেবে। সেখান থেকে যখন আইটিতে আসি, প্রথম আমি ফিনটেকে কাজ করি বছর 2। তারপর ইউএস বেসড একটা কোম্পানিতে যখন আমি কাজ করি প্রায় 6 মাসের মতো, সান ফ্রান্সিসকো বেসড, ওরা হলো ই কমার্স সাইট। তখন আমি আসলে দেখলাম যে আমার ডিজিটাল প্রোডাক্ট বলি বা ওই জায়গাগুলোতে ডেটা অ্যানালাইসিস গুলা কেমন হয়, এবং সেখানে ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্টদের আসলে রিকোয়ারমেন্ট গুলা কি হয়, তার কি ধরনের ডেইলি ওয়ার্ক গুলা কেমন হয়। সেখানে প্রতিনিয়ত আমাদের গুগল অ্যানালিটিক্স বলতে একটা টুল আছে। এটা কাজ হলো, আপনি যখন একটা ওয়েবসাইটে গেলেন,
কোথায় কোথায় ক্লিক করলেন, কি করলেন না করলেন সব, বা আপনি হয়তো বা কোনো একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করলেন, অ্যাড না করে পরে আবার বের হয়ে গেলেন, এই ধরনের সব ইনফরমেশন ট্র্যাক করে রাখে। আমরা যখন কুকিজে অ্যালাউ করি, অনেক কিছু কুকিজ আসে না, অনেকবার নতুন ওয়েবসাইটে গেলে অ্যালাউ করি যখন, তখন আমার সেই ইনফরমেশন গুলো সেগুলো রাখে। ওই ডেটাগুলো ইউজ করে কোম্পানিগুলো ডিসিশন নেয় যে আমার কোন পেজটা বেশি হলো, মানুষজন আসে, ওকে আমি নতুন একটা এক্সপেরিমেন্ট করব, নতুন একটা ফিচার নিয়ে আসব, বা আমার দুইটা ডিজাইন, হোম পেজের জন্য দুইটা ডিজাইন ফিক্সড হয়েছে, আমি কোনটা দিব। সবার উদ্দেশ্যে এটা দেওয়ার থেকে, তাদের প্রায় ইউজার ছিল, ডেইলি ইউজার প্রায় কয়েক মিলিয়ন ছিল, 11-12 মিলিয়ন ছিল। সবাইকে দেওয়ার আগে তারা হলো কিছু মানুষের উপর এক্সপেরিমেন্ট করবে, এক্সপেরিমেন্ট করে একটা গ্রুপকে দিল একটা হোম পেজ এ আর একটা বি, এরকম আরেকটা, তিনটা ডিজাইন যদি হয় তিনটা হতে পারে। তখন তারপরে দেখে যে কোন পেজে মানুষজন আসে, কোন পেজে বেশিক্ষণ থাকে, এঙ্গেজমেন্ট কতক্ষণ থাকে। সো এটার উপর, এই পারফরমেন্স মেট্রিক্স এর উপর ভিত্তি করে তখন দেখা হয় যে আমি যে রেজাল্টটা আসলো আমার, বা এখান থেকে যে ডিফারেন্স পেলাম, এক গ্রুপে হয়তো বা এঙ্গেজমেন্ট বেশি, বি গ্রুপে কম, সি গ্রুপে মোটামুটি বেশি, মাঝামাঝি, এই ইনফরমেশনটা রিলায়েবল কিনা। আমি যদি এই টেস্টটা যদি আরো 15 দিন পরে আবার করি, বা এই যে এখন রেজাল্টটা পেলাম এটাকে কন্টিনিউ করবে কিনা, হ্যাঁ, এটা কি আমি কোনো ভুল মানে এখন জাস্ট র্যান্ডম কিছু মানুষের উপর করেছি, এদের উপর এরকম আসছে, অন্যদের উপর করলে কি ডিফারেন্ট আসতো কিনা। তো এই ডিসিশন গুলা তো এবি টেস্টিং এর প্রসেসের একটা পার্ট, স্টেপস গুলার মাঝে একটা ডিসিশন মেকিং। ওকে, আই থিঙ্ক আমি কোডে বা আরো থিওরিটিক্যাল ইয়েতে যাওয়ার আগে আমি একটু কিছু কয়েকটা কোয়েশ্চেন নেই, কেন আপনাদের এক্সপেকটেশন কি এটা থেকে। জাস্ট 5 মিনিট আমি কয়েকটা কোয়েশ্চেনের আনসার দিই। একটু আনমিউট করে দিলে ভালো হয়, ওনারা যদি, আপনাদের যদি কেউ কোনো কোয়েশ্চেন করতে চান, দেন আমি কথা বলবো। আনমিউট করা হয়েছে। পার্টিসিপেন্টস কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন্স আস্ক করুন। আপনাদের যদি কোনো এক্সপেকটেশন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে শুরুর দিকে, আমি একটু, কারণ আমি টানা কথা বলতেছি তো, এঙ্গেজমেন্ট হোক, দেন হলো আমি প্রপার ওয়েতে স্লাইডসে যাচ্ছি, স্লাইডস এবং নোটবুকে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি সজীব বলছিলাম গাজীপুর থেকে। আমার হচ্ছে ভাইয়া ডেটা সায়েন্স নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। তো আমি বেশ কিছুদিন পাইথন শিখছিলাম, ও কিন্তু এরপর আর কন্টিনিউ করা হয় নাই। তো সেক্ষেত্রে আমার আমার জন্য যদি কোনো গাইডলাইন দিতেন কিভাবে আমার। গাইডলাইন যেটা আমি বলতে পারি যে, আমি তো আজকে একটা টপিক নিয়ে কাজ করছি, কথা বলছি, তো আমার এক্সপেকটেশন ছিল যে এটা থেকে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন, বা ডেটা সায়েন্টিস্টদের কাজগুলো কতটুকু ইন্টারেস্টিং হয়, কিরকম চ্যালেঞ্জিং হয়, এটা বোঝা। এর বাইরে জেনারেল গাইডলাইনের জন্য আমি বলবো যে আমি এটা শেয়ার করে দিব, আমাদের যে মডিউলটা এটা দেখতে পারেন। আমরা যে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর যে কোর্সটা, ক্যারিয়ার পার্টটা নিয়ে আসছি, সেখানে একদম বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সবই কভার করা আছে, এবং কিছু কিছু অ্যাডভান্স টপিকও আছে সেখানে। আচ্ছা আমি আচ্ছা। যেমন এইটা আমি শেয়ার করে দিব, যেখানে একবারে উইক বাই উইক আপনার আমাদের ক্লাসগুলো যেরকম হবে, তো ওইগুলা ধরে ধরে আপনি যদি নিজেও যদি কভার করতে চান, যে এখানে আউটলাইনটা আছে, তখন আপনি কভার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক একটু আছে লোড ভাইয়া। হতে সময় আর নিচ্ছে। ভাইয়া এবি টেস্টিং এর বিষয় যেটা ভাই, এক্ষেত্রে কি আমার মানে পাইথনে কি খুব pro হওয়া লাগবে এখন, মানে খুব ভালোভাবে কি জানা লাগবে? না, পাইথনে প্রো হতে হবে না, ডেফিনেটলি না। পাইথনে যতটুকু কোডের দরকার এতটুকু আমি আজকে নিজেই দিয়ে দিচ্ছি, কিন্তু ডেফিনেটলি আমি আচ্ছা আচ্ছা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস করা, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো দেখতে হবে। এবং আমাদের এই যে আচ্ছা। যেটা বললাম, এই মডিউলটা তাহলে আমি ভাই দিয়ে দিব। আমাদের তাহলে ভাই আমাদের তেমন কোনো প্রশ্ন হয়তো বা থাকবে না। আচ্ছা, আরেকজন একটা কোয়েশ্চেন আছে, সাকিব, আপনি যদি কাইন্ডলি বলতেন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম নরসিংদী থেকে সালাম। বলতেছি। আজকে ভাই আমার এক্সপেকটেশনটা হচ্ছে গিয়া গুগল অ্যানালিটিক্স 4 নিয়ে কি আজকে দেখানো হবে কিনা, কারণ মানে আগে যেটা মানে গুগল অ্যানালিস্টও রিসেন্টলি ইয়া করা হচ্ছে, কিন্তু মানে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে মানে কিছু মানে আমার মেবি মেট্রিক্স মানে অ্যাপ্লাই করা ভুল ছিল, বা এই জিনিসগুলো কি হ্যান্ডসন আজকে দেখানো হবে কিনা। নো, প্রথমত গুগল অ্যানালিটিক্স নিয়ে না, কারণ গুগল অ্যানালিটিক্স এর উপর সেশন না। কিন্তু গুগল অ্যানালিটিক্স এর উপর থেকে যে ডেটাগুলো ইউজুয়ালি জেনারেট হয়, সেটা হ্যাঁ। গুগল অ্যানালিটিক্স হইতে হবে এমন না, ক্লিক স্ট্রিমের ডেটাও হতে পারে। আচ্ছা, আমার ডোরে কেউ আসছে, একটু আমাকে একটু টাইম দিবেন জাস্ট। আচ্ছা। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স।
ও, প্রথমত গুগল অ্যানালিটিক্স সম্পূর্ণ আলাদা একটা স্ট্যাক, কিন্তু এবি টেস্টিং এর জন্য নর্মালি যে ডেটাগুলো নিয়ে কাজ করা হয় এগুলো গুগল অ্যানালিটিক্স থেকে ইউজুয়ালি কালেক্ট করা হয়। কিন্তু গুগল অ্যানালিটিক্স হয়তো হবে না, ক্লিক স্ট্রিম একটা আছে, ওইটার মাধ্যমে এই ডাটা কালেক্ট করা যায় আলটিমেটলি, যে এটাকে বলে ওয়েব অ্যানালিটিক্স ডাটা সর্ট অফ। তো কিন্তু গুগল অ্যানালিটিক্স আপনি এবি টেস্টিং রান করা যায় না। সো ওই ডেটাগুলো নিয়ে আপনাকে এবি টেস্টিং করতে হবে, সেটা পাইথন অথবা আর এই ধরনের কোনো টুলস দিয়ে করতে হয়। ইউজুয়ালি এক্সেলেও করা যায় কিন্তু খুব বেসিক, সবকিছু করা যায় না এক্সেল। সো গুগল অ্যানালিটিক্স নিয়ে না, কিন্তু আপনি গুগল অ্যানালিটিক্স এর যেসব মেট্রিক্স নিয়ে কাজ করবেন সেগুলো নিয়ে আজকে অনেক কথা হবে। সো লেটস স্টার্ট। হ্যাঁ, আমরা একটু আনমিউট করে দেই আবার, আমরা শুরু করি একদম ফর্মাল ওয়েতে। বিষয়টা হলো, ইস্যুটা অনেক একজন বলছিলেন যেমন যে পাইথনে কি প্রো হইতে হবে কিনা। প্রথমত আজকে আমরা যা দেখাবো আপনি একদিনে সব কোড শিখে যেতে পারবেন না। আপনি যদি পাইথনের বেসিক জানা থাকে এই কোড আপনি এমনি রান করতে পারবেন। আমি কোড বুক আপনাদের দিয়ে দিব, কোড বুক আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করলো আপনাকে এক্সপ্লেন করে দিবে, বা আমরা যখন ফুল কোর্সে যখন ভর্তি হবেন, অথবা আপনি নিজে যদি আগে থেকে পাইথন জানেন অথবা অন্য ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে দেখেন, আপনি ওগুলা কভার করে নিতে পারবেন। কিন্তু কনসেপ্ট গুলা ইম্পর্টেন্ট, কিভাবে রান করতে হয়, কিভাবে এক্সপ্লেন করতে হয় রেজাল্ট, এইগুলা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, জাস্ট এক্সপোজার দেওয়া, কারণ এটা আসলে অ্যাটলিস্ট 6 ঘন্টা ক্লাস নেওয়া উচিত এই ধরনের একটা টপিক হবে, মানে ডে লং সেশন হলে দেন স্টেপ বাই স্টেপ আসলে কভার করা যায়। ওকে ফাইন, আমরা যা নিয়ে কথা বলছিলাম যে, সো প্রথমত আমাদের এবি টেস্টিং নিয়ে কাজ করতে গেলে প্রথমে জানতে হবে কিভাবে এবি টেস্টিং এর সাকসেস আসলো কিনা, বা কি ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি। আমি একটা তো এক্সপেরিমেন্ট করব, আমি একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করব কিছুক্ষণ পরে। সেটার মধ্যে একটা হাইপোথিসিস, একটা বেজ, একটা আইডিয়া ধরে আমাদের এগোতে হয়। হাইপোথিসিস কি, বেজ আইডিয়াটা কিভাবে সেট আপ করতে হয়, এগুলো নিয়ে আমরা কথা বলবো। কিভাবে ওই যে ট্র্যাকিং এর কথা একজন গুগল অ্যানালিটিক্স বলতেছেন, গুগল অ্যানালিটিক্সে আসলে ডাটাটা আসে, কিন্তু ডাটাটা আসলে ট্র্যাকিং করা হয় গুগল ট্যাগ ম্যানেজার বা ক্লিক স্ট্রিম এগুলা থেকে। হ্যাঁ, সো ওই ট্র্যাকিং কিভাবে করতে হয়, এটা সেট আপ কিভাবে করতে হবে, লাস্টে অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এগুলা কিছু কোয়েশ্চেনের আপনার আনসার জানতে হবে যখন আপনি ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করবেন। এই বা এবি টেস্টিং রান করতে গেলে এই বিষয়গুলো সবগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। এবি টেস্টিং কি, এটা কি প্রি রিকুইজিট বা কিছু অ্যাজাম্পশন থাকে, সেগুলা কি কি থাকে, কিভাবে ডিজাইনটা এটা করতে হয়, এবি টেস্টিং এর ডিজাইনটা, এটা একটা কমপ্লেক্স প্রসেস, আমরা এক্সপ্লেন করব। কিভাবে, কি মেট্রিক্স কি, মানে কেপিআই একটা বিজনেসের জন্য, আপনি কি রেভিনিউ দেখতে চাচ্ছেন কোনো একটা ফিচার অ্যাড করার ফলে, নাকি আপনি মানুষের লাইক বাড়ে কিনা এটা দেখতে চাচ্ছেন, মানুষের এঙ্গেজমেন্ট আপনার সাইটে, সোশ্যাল মিডিয়া সাইটে বেশি টাইম দিচ্ছে কিনা, অথবা আপনার ওয়েবসাইটের পারফরমেন্স ইমপ্রুভ হচ্ছে কিনা। হ্যাঁ, তো ডেটা ট্র্যাকিং বা এবি টেস্টিং ডিজাইন, হাউ টু প্রেজেন্ট রেজাল্ট, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এগুলোর জন্য আরো লাগে যেটা বললাম, এটা রিলায়েবল রেজাল্ট পাচ্ছেন কিনা সেটার জন্য আপনি স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স এর মতো বিষয়গুলা, পি ভ্যালু কি, এই সবগুলা বিষয় আমাদের জানতে হয়। সো জাস্ট ফর্মালি যদি বলি, এবি টেস্টিং কি, a tool that helps you make reliable decisions based on data, ডেটার উপর ভিত্তি করে রিলায়েবল ডিসিশন নিতে হেল্প করে। যেমন আমি শুরুতেই বলছিলাম, একটা নতুন আপনি একটা প্রোডাক্টে ফিচার, নিউ ফিচার নিয়ে আসছেন, এটা ও মোবাইল অ্যাপ বানিয়েছেন আপনি, সেখানে নতুন একটা ফিচার নিয়ে আসছেন। এখন মানুষ এটাতে কেমন রিয়েক্ট করবে, পজিটিভলি নিবে না নেগেটিভলি নিবে, এটা জানার জন্য আপনি সবার উপরে প্রথমে টেস্ট করতে পারবেন না, এই স্কোপ আপনার নাই। অথবা সবার উপরে যদি করতে যান, এমন হইতে পারে এটা ড্রাস্টিক্যাল যদি নেগেটিভ রেজাল্ট দেয় আপনার বিজনেস কমে যাবে। শুরুতে কি করা হয়, কিছু স্যাম্পলের উপর এটা করা হলো, কেউ লাইক দিল কেউ ডিসলাইক দিল। এখন এই রেজাল্টটা পাওয়ার পরে যখন সন্তুষ্ট যে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, তখন আপনি এটা সবার উপরে এটা অ্যাপ্লাই করবেন, সব ইউজারের উপরে স্যাম্পল থেকে। এবং ডাটা সায়েন্টিস্টরা তখন এটা বলবে যে কতটুকু রিলায়েবল বা কতটুকু ট্রাস্ট করতে পারি আমরা এই রেজাল্টটা, বেসড অন ডেটা বা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স। এগুলো নিয়ে আমরা ইভেন্চুয়ালি কথা বলবো। সো এর বাইরে আর এখানে আরো কিছু কথা আছে, আমি সবগুলা স্লাইড কভার করব না, টাইমও কভার হবে না। আমাকে হাফ এন আওয়ার দিবেন স্লাইড গুলা কভার করে, কারণ এটার সাথে পুরোই রিলেভেন্ট। কোড আসলে কোনো ব্যাপার না, কোড রান করা আসলে খুব ইজি। এখনকার সময় এআই এর যুগে তো কোড রান করা আরো সহজ। আপনি বলে দিলেই যে এআই, চ্যাট জিপিটি কে বলে দিলে 95 বা 90% টাইম আপনাকে ফুল কোড দিয়ে দেয় কোনো একটা অ্যানালাইসিসে। সেটাতে হয়তো বা কিছু টুইকিং বা চেঞ্জ করলেই ফাইনাল আউটপুট পেয়ে যাওয়া যায়। কোডের থেকে কনসেপ্টটা ইম্পর্টেন্ট। সো এটার মেডিকেল হেলথে ওই ধরনের টেস্ট হয়, যেমন আপনার নতুন একটা ট্রিটমেন্ট আসলো। হ্যাঁ, এই ট্রিটমেন্টটা বেস্ট ট্রিটমেন্টের থেকে আপনার পারফরমেন্স কি ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে,
অথবা নো ট্রিটমেন্টে থেকে। করোনার যখন ভ্যাকসিন আসলো, আমরা অনেকদিন ওয়েট করি নাই, 6 মাসের মতো না 10 মাসের মতো, এটা মানুষের উপর প্রথম এক্সপেরিমেন্ট করল। হুম যে 10,000 15,000 ফার্স্ট ফেজে এরকম অল্প মানুষ, সেকেন্ড ফেজে মানুষ বাড়ানো, থার্ড ফেজে 30,000 মানুষ উপর এক্সপেরিমেন্ট। তারপরে যখন ওখানে সন্তোষজনক রেজাল্ট পাওয়া যায় তখন এটা সবার উপরে এটা অ্যাপ্লাই করা হয়। তো সেম ভাবে এটা ইউজ হয় আসলে মার্কেটিং এবং সোশ্যাল স্টাডিজে, এটা সব থেকে বেশি ব্যবহার হয়। মার্কেটিং এ হোক বা এই যে মার্কেটিং বিভিন্ন ক্যাম্পেইনের এফেক্টিভনেস দেখা হয়। যেমন কিছুদিন আগে স্বপ্ন যেমন একটা শুরু করলো না, যে ব্যাচেলার প্যাক চালু করলো, যেটা তাদের জন্য হিউজ সাকসেস হলো। সো এটা কি হবে কি আগেই জানেন। অথবা আপনি আপনার জন্য আপনার ই কমার্স সাইটে বা অনেক সময় মোবাইল যারা বিক্রি করে, মোবাইল বা এই ধরনের ইয়েগুলাতে আমি দেখেছি, গ্যাজেট এন্ড গিয়ার বা সামথিং, হয়তো মিস্ট্রি বক্স দেয় একটা, হয়তো আপনি একটা অ্যাপেলের মোবাইল কিনলেন, সাথে হয় আপনাকে ফিক্সড হলো মনে করেন যে 10% হয়তো বা ছাড়, অথবা 5,000 টাকা ছাড় দিবে, ডিসকাউন্ট দিবে। অথবা আরেকটা অপশন আছে মিস্ট্রি বক্স, এটার ভিতরে কি পাবেন আপনি জানেন না, আপনি খুব বেশিও পাইতে পারেন, কমও পাইতে পারেন। সো মানুষ কোনটা নিচ্ছে, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স কোনটা, সো এটা কোনটা আপনাকে রেভিনিউ দিচ্ছে, বা এই ধরনের একটা এক্সপেরিমেন্ট যে চালু করলেন, এটা থেকে আপনার মানুষ আসছে কিনা, বেশি মানুষ এসে প্রোডাক্ট কিনতেছে কিনা, এই জিনিসগুলো যখন এক্সপেরিমেন্ট করা, এগুলা জন্য এটা ইউজ করা হয়। আর টেস্টের প্রসেসটা সহজ, আমি বলে দিব নেক্সটে। সো এবি টেস্টিং এর ক্যারেক্টারিস্টিকের কথা যেটা বললাম, প্রথমত কন্ট্রোল থাকতে হয়। যেমন আমি একটা টেস্ট যখন করলাম, এটা যেন আরেকটা টেস্ট, নর্মালি কি হয় ওয়েবসাইটে যেমন ফেসবুক বা এই ধরনের ইয়েগুলা, ওরা কন্টিনিউয়াসলি বিভিন্ন ফিচার নিয়ে টেস্ট করতে থাকে, লাস্টে যেগুলো সাকসেসফুল হয় এগুলো আমাদের দেয়। দেখবেন যে প্রতি 2 মাস 1 মাস পরে পরে নতুন নতুন ফিচার আসতেছে। সো একটা টেস্ট যেন আরেকটা টেস্টের সাথে বাধা না দিতে পারে, বা এই ধরনের আমি যেন স্পেসিফিক ক্রাইটেরিয়ার ভিতরে আমি টেস্টটা করতে চাচ্ছি, আমি একটা পেজে করতে চাচ্ছি, যা একটা জাস্ট একটা কর্নারে একটা মেনুতে, পুরো জায়গায় না, এই ধরনের কন্ট্রোল থাকতে হবে। সো আর র্যান্ডম মানুষের উপর আপনি যদি একটা টেস্ট করলেন যে বাংলাদেশের মানুষের সাথে কম্পেয়ার করতেছেন হলো আমেরিকার মানুষের, তখন তো স্বাভাবিকভাবেই একটা বায়াসনেস তৈরি হবে। ওদের একরকম ক্যারেক্টারিস্টিক্স, জীবনযাত্রা, আমাদের ডিফারেন্ট। ইভেন বাংলাদেশের ভিতরে যখন করবেন, তখন হলো এই জায়গাগুলোতে র্যান্ডমলি মানুষ দিতে হবে। কারণ এমন যদি করেন, যেমন আপনি দেখতে যাচ্ছেন ফেসবুকে হলো ইউজার এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এখন আপনি যদি দেখেন যে চাকরিজীবী মানুষদের একটা দিলেন, আর হলো যেখানে মনে করেন স্টুডেন্ট অবস্থায়, দুইটা কিন্তু ডিফারেন্ট হবে। এক দল রাখলেন চাকরিজীবী মানুষ বেশি, আরেক দলে হলো স্টুডেন্ট বেশি, এটা কিন্তু রেজাল্ট আপনাকে ডিফারেন্ট দিবে। কারণ তারা হয়তো বা চাকরিজীবী মানুষের টাইম কম পাবে, আর উইকেন্ডে বেশি ব্যবহার করবে, উইকডেতে স্টুডেন্টরা হয়তো বা সেমিস্টার ব্রেক বা এরকম বড় বড় ব্রেক পায়, তখন তারা অল টাইম ইউজ করবে। So আপনার মিক্সচার থাকতে হবে, র্যান্ডমলি তাদেরকে অ্যাসাইন করতে হবে। এগুলো খুব ইজিলি করা যায় র্যান্ডমলি অ্যাসাইনমেন্ট। তো এই কাজগুলো যে করে, এগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কে কোন পার্ট করে এটা আমরা কিছুক্ষণ পরে আসতেছি। তারপর একটা অ্যাজাম্পশন ধরতে হয়, আমরা কিসের উপর ভিত্তি করে কাজ করব, যে আমরা কিসের ইমপ্রুভমেন্ট দেখতে চাচ্ছি। হ্যাঁ, আর এই যে যেটা বললাম, একটা কন্ট্রোল গ্রুপ থাকে, একটা আরেকটা থাকে টেস্ট গ্রুপ। কন্ট্রোল গ্রুপ হলো যাদেরকে আপনি পুরোনো ফিচার গুলাই দিচ্ছেন, আর টেস্ট গ্রুপ হলো যাদেরকে নতুন ফিচারের এক্সপোজার দিচ্ছেন। হুম, okay? আহ এটা নিয়ে কিন্তু কথা হয় অনেকেরই, যে নর্মালি যে মোবাইল বা যারা এরকম যারা টেক এনথুজিয়াস্ট থাকে, তাদের কিন্তু বিভিন্ন সময় কারো ফিচার চলে আসছে, এটা নিয়ে অনেক গ্রুপে কথা হয় যে আমার এই ফিচার গুলা চলে আসছে, আর কার কার এটা আসছে। তো অনেকের দেখা যায় কিছুদিন পরে আসছে বা সর্ট অফ এটা। তো যাই হোক, নর্মালি এবি টেস্টিং করার সময় এটা ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্টরা একা কাজ করে না, এটা যখন ডিজাইন করা হয় শুরুর সময় সবাই থাকে, প্রোডাক্ট ম্যানেজার থাকে, সফটওয়্যার ডেভেলপাররা থাকে, ডেটা ইঞ্জিনিয়াররা থাকে, ডেটা সায়েন্টিস্টরা থাকে বা ডেটা অ্যানালিস্টরা থাকে, ইউআই ইউএক্স ডিজাইনাররা, কারণ আপনি যেটা ইমপ্লিমেন্ট করতেছেন নতুন ফিচার, এই পার্টটা নর্মালি ইউআই ইউএক্স ডিজাইনাররা করে। কিন্তু আইডিয়াটা শুরুটা হয় হয়তো বা প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার, একটা প্রোডাক্টের যে ম্যানেজার যে সে। যেমন assumption on the how the change will affect the user, প্রথমে যে একটা হাইপোথিসিস সিলেক্ট করা, আমি একটা চেঞ্জ নিয়ে আসলাম, এই চেঞ্জের এফেক্টটা কতটুকু হবে, এইটা ডিসাইড, মানে আমি যে একটা প্রথমে একটা অ্যাজাম্পশন আমি বলতেছি, আমি প্রোডাক্ট ম্যানেজার, আমি আমার একটা আইডিয়া আসলো যে আমি যদি এই একটা জিনিস নিয়ে আসি, এটা আমার জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট দিবে। তো এটা হলো একটা অ্যাজাম্পশন, এটাকে বলে বেস অ্যাজাম্পশন, সো বা হাইপোথিসিসও বলা হয়। সো এটা নর্মালি প্রোডাক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার যে সে করে।
এবং সে ডিজাইনটা কিভাবে ফিচার্ড হবে বা কিভাবে আমার সফটওয়্যার বা অ্যাপে আসবে সেটা ঠিক করে ডিজাইনার, সে ডিজাইনারকে আইডিয়া দেয়, তারপরে আইডিয়া দেয়, সে এটা ইমপ্লিমেন্ট করে। দেন হলো ওই ফিচারটা বিল্ড করা হয়, ডিজাইনার বিল্ড করলে তারপরে আইটি টিম যারা বা সফটওয়্যার ডেভেলপাররা যারা থাকে তারা হলো ওইটা হলো সফটওয়্যারে ইন্টিগ্রেট করে বা অ্যাপে ইন্টিগ্রেট করে, এবং এইগুলা কিভাবে সাকসেস গুলা মেজার করা হবে, তারা হয়তো একটা বাটন দিল, এই বাটনে ক্লিক করলে তার এগেনস্ট একটা ডেটা ব্যাকএন্ড ডেটাবেজে জমা হবে, বা ওই যে গুগল অ্যানালিটিক্স এর কথা বললেন, গুগল অ্যানালিটিক্স এর ওখানে ডেটাতে যোগ হবে যে এই সেশনে একজন ইউজার এটাতে একবার ক্লিক করেছে, অথবা এই মানুষটা দিনে এতবার ওই অ্যাপটা ব্যবহার করেছে সর্ট অফ। আর তারপরে সেটাকে মেজার করে, এটা সে কথা বলে তারপরে ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ারদের নিয়েই কাজটা করা হয়। এবং ডেটা সায়েন্স আরো কাজ থাকে, এই রান করা হবে কেউ মানে কতদিনের জন্য এই টেস্টটা রান করবে, এই কোয়েশ্চেন গুলো হলো আপনি ভাইভাতে এগুলা ধরবি। আপনি যদি বড় কোম্পানির জন্য অ্যাপ্লাই করেন, আপনাকে ভাইভাতে এই বিষয়গুলো নিয়েই কোয়েশ্চেন করা, পে ভ্যালু কি, সিগনিফিকেন্স লেভেল কি, কতদিন আমরা একটা এবি টেস্টিং রান করবো, এটা কিভাবে ডিসাইড করবো, কতজন ইউজার কে আমি অ্যাসাইন করবো, যে স্যাম্পল কতজনকে নিব, স্যাম্পল সাইজ কি হবে, পারফরমেন্স গুলা কিভাবে মনিটর করব, এই বিষয়গুলো। তো এগুলা সবাই প্রজেক্ট ম্যানেজার, সফটওয়্যার ডেভেলপার এবং যারা ডাটা সায়েন্টিস্ট, ডাটা ইঞ্জিনিয়ার সবাই মিলে এই ডিসিশন গুলো নেয়। লাস্টে যখন রেজাল্ট গুলা বের করা হয়, এখন রেজাল্টের উপর আপনি কি সন্তুষ্ট, যদি সন্তুষ্ট হন তাহলে সবার উপরে এই ফিচারটা আপনি রিলিজ করে দিলেন, বেটা ভার্সন আর না মেইন ভার্সনে দিয়ে দিলেন। আর না হলে এটা হয়তো বা ইটারেট করতে হবে, এই টেস্টটা আবার করতে চান, আরো কিছুদিন রান করে আপনি দেখতে চান, অথবা আপনি চাচ্ছেন যে নতুন ভাবে চেঞ্জ করতেছেন কোন একটা। তো আমি যেমন একটা ডিজিটাল প্রোডাক্টে, নর্মালি ডিজিটাল প্রোডাক্টে এই জিনিসগুলো সব থেকে বেশি ব্যবহার হয়, কিন্তু ডিজিটাল প্রোডাক্ট ছাড়াও যে হয় না এমন না। সেটা হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন আমাদের দেশে তো এগ্রিকালচার সাইটে প্রচুর রিসার্চ হয়, এবং ওইগুলো রিসার্চের ফলে কিন্তু আমরা খাদ্যে সর্ট অফ স্বয়ংসম্পূর্ণ, সব না হলে। তো এই যে নতুন নতুন ধানের ভালো জাত আসতেছে, উচ্চ ফলনশীল, বা মনে করেন যে আমের যে 12 মাসে আম আসতেছে, বা নতুন নতুন ফলন আসতেছে, আম্রপালি, বা এগুলো তো আগে ছিল না। তো এগুলা যখন ডিজাইন করছে ওনারাও কিন্তু এরকম কন্ট্রোল র্যান্ডম এক্সপেরিমেন্ট চালায়, এক্সপেরিমেন্টাল ডিজাইনের পার্টি ছিল এটা। সো এভিডেস্টিং ওই পার্টেরই একটা। সো এটা হলো, ওইটা ডিজিটাল প্রোডাক্ট না, ওটা হলো ফিজিক্যাল বা এগ্রিকালচার লেভেলের প্রোডাক্ট। আপনি যেটা বললাম আমরা হেলথ কেয়ারে ইউজ করতে পারি, আমরা ডিজিটাল প্রোডাক্ট। একটা উদাহরণ যদি ধরে যদি আমি এখানে দেই, যে এখানে মনে করেন যে কিটেনগ্রাম হলো একটা অ্যাপ, মোবাইল অ্যাপ, সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে না বিভিন্ন ধরনের। সো এটা হলো জাস্ট হলো বিড়ালদের নিয়ে, অনেকে আমাদের প্যাট লাভার আছে, এখন এটা আরো দিন দিন বাড়তেছে। তো তো প্যাট লাভাররা হলো, তাদের হলো প্যাটের ছবি এখানে আপলোড করতে পারে। ওটা করলে মানুষজন এখানে লাইক দেয় বা কমেন্ট করে, বা এই ধরনের এঙ্গেজমেন্ট তৈরি হয়। তো এখানে শুধু অনলি ক্যাট বা এই ধরনের ছবি দেওয়া যায়। হ্যাঁ, তারপর কন্টেন্ট, এটা যেটা হোক যাকে, এটা হলো বাকিটা হলো যে মানুষের হলো এমএল মডেল এটা নিশ্চিত করে এর কোনো মানুষ বা কারো কোনো ছবি দেওয়া যাবে না, জাস্ট হলো ক্যাটের ছবি থাকবে এই ধরনের। তো মেইন কাজ হলো এখানে ক্যাটের ছবি দিবে, এটার উপরে কমেন্ট বা ইয়ে হবে। যেমন আমরা যেমন ফেসবুকে যেমন সবকিছু দিতে পারি, পোস্ট বা এটা, ইনস্টাগ্রামে আবার সরাসরি পোস্ট দেওয়া যায় না, সেখানে শুধু আবার ছবি দেওয়া যায়, কিন্তু যে কোনো কিছুর ছবি দেওয়া যায়, রাইট? তো এরকম। সো হিডেনগ্রাম, এই যে তাদের বিজনেস মডেল কি, তারা অ্যাডস এর উপর চলে। একটা প্রত্যেকটা যখন একরকম সোশ্যাল মিডিয়া সার্ভিস আসবেন, বা এটা তো তাদের তো একটা কোনো না কোনো রেভিনিউ জেনারেশনের কোনো ওয়ে লাগবে। মানুষ এসে আমার ওয়েবসাইটে কমেন্ট করতেছে, ছবি দিচ্ছে, এটা থেকে তো আমি কোনো রেভিনিউ পাচ্ছি না। রেভিনিউ পাচ্ছি কখন? এখানে যখন বিভিন্ন কোম্পানি তাদের অ্যাড গুলা দেখাতে চায়। যেমন অনেকে আছে ক্যাটের জন্য সুন্দর অর্নামেন্টস সামথিং, কেউ হলো এগুলো পড়ায় শৌখিন মানুষ যারা, অনেকে ক্যাট রিলেটেড খাবার, হ্যাঁ, বিড়ালের খাবার বিক্রি করে। তো তারা হলো এখানে পোস্ট দিবে, পোস্ট দেখে এটা অনুযায়ী তারা টাকা রাখবে। হ্যাঁ, এরকম। বা আরো ধরনের অ্যাফিলিয়েটেড মার্কেটিং বলে, যে তারা এখানে অ্যাড দিল, অ্যাড দিলেই টাকা পাবে, ব্যাপারটা এমন না। ওই অ্যাডে যদি কেউ ক্লিক করে, আপনার ইউজারদের কেউ, টেলিগ্রামের কেউ যদি কোনো ইউজার ক্লিক করে যদি ওই ওয়েবসাইটে গিয়ে কিনে, তার একটা পার্সেন্টেজ আপনি পাবেন, ঠিক বলে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। আমি এখানে অনেকগুলা টার্ম ব্যবহার করতেছি, বিলিভ মি। আপনারা যখন, আমি ইন্ডাস্ট্রিতে ঢোকার কয়েক বছর লেগেছে জানা, 3 বছর পরে আমি এই টার্ম গুলো আমি জানতে পেরেছি, যখন বাইরের কোম্পানির হয়ে কাজ করি ইভেনচুয়ালি। কিন্তু আপনি যত এই টার্ম গুলা বা এই কনসেপ্ট গুলার সাথে পরিচিত হবেন, তত হলো আপনি দ্রুত এটা, এই ফিল্ডে আপনি ভালো করতে পারবেন। আপনি একটা ভালো প্রোগ্রামিং জানেন, নলেজ, শুধু আপনি পাইথন পারেন, আর পারেন, এটা পারেন, ওটা পারেন, আপনার রেজাল্ট সিজিপিএ ভালো, কোম্পানির জন্য ডাজন্ট ম্যাটার।
আপনি তাকে কিভাবে সার্ভ করতে পারেন, তার রেভিনিউ জেনারেশনে কিভাবে হেল্প করতে পারেন, তার পারফরমেন্সে কিভাবে ইমপ্রুভমেন্ট আনতে পারবেন। সো এরকম বিভিন্ন ধরনের কনসেপ্ট, ক্লাস্টারিং এর কনসেপ্ট, এ বি টেস্টিং এর কনসেপ্ট, এই ধরনের কনসেপ্ট গুলো জানতে হবে এবং বিজনেসে কিভাবে অ্যাপ্লাই হয় এই বিষয়গুলো। এই বিষয়গুলো এত মজার, এগুলো যদি স্টেক হোল্ডারদের, আমাদের দেশে অনেক স্টেক হোল্ডার ওই বিষয়গুলো ভালো জানে না। স্টেক হোল্ডারদের এই জিনিসগুলো একটু ইজি ওয়েতে কোড না দেখায় কনসেপ্ট গুলো নিয়ে যদি উনাদের দেখানো যেত, উনারা নিশ্চিত অনেকেই ইন্টারেস্টেড হতো এই বিষয়গুলো নিয়ে। কিন্তু আমাদের দেশে ডাটা লিটারেসি বাড়তেছে, মানুষজন এখন আগ্রহী হচ্ছে, সেই জন্যই আগের থেকে এখন যথেষ্ট বেশি সার্কুলার হয়। কিন্তু যতজন শিখতেছে সবার জন্য কি আছে? সবার জন্য না, কিন্তু মার্কেট বড় হচ্ছে। তো এর ভিতরে আপনি স্ট্যান্ড অ্যালোন তখনই হইতে পারবেন যখন হলো আপনি শুধু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা রেজাল্ট বেসড আপনি কোথাও অ্যাপ্লাই করবেন না, আপনি সরাসরি অফার করতে পারবেন, আপনি এইভাবে তাদেরকে হেল্প করতে পারবেন। এটা কখন পারবেন? আপনি যখন এরকম ভালো ব্লগ পড়বেন, এরকম মনে করেন আজকে আমি একটা সেমিনার নিচ্ছি, আপনি অন্য জায়গায়, আমি পরশুদিন রাত জেগে প্রায় 9টা থেকে সকাল 5টা পর্যন্ত আমেরিকান একটা ওয়ার্কশপে, ডেলং ওয়ার্কশপ, ফেব্রিকের ডেলং ওয়ার্কশপে আমি ছিলাম, প্রেজেন্ট ছিলাম। কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে ফেব্রিক আমাদের দেশে এখনো ব্যবহার ওইভাবে করে না, কিন্তু যারা করতেছে তারা কিভাবে করতেছে, প্রস এন্ড কনস গুলা দেখি। সো এই বিষয়গুলো সম্বন্ধে কিউরিয়াস থাকতে হবে অলওয়েজ। ওকে, দেন রিসার্চ করতে হবে নিজের মতো করে। সো যেটা বললাম, অ্যাড বেস চলে, কিন্তু তাদের বিজনেস আসলে এখনো পর্যন্ত খুব ভালো করতেছেন ধরে নিলাম, কারণ তারা যে অ্যাড গুলা চলে এগুলা খুব রিলেভেন্ট না। তাদের মানে যারা ইউজার আছে তাদের সাথে তারা এঙ্গেজ হতে পারে না, তাদেরকে এঙ্গেজ করতে পারে না। হুম, আপনিও দেখেন, আপনি যখন ফেসবুকে যান, আপনাকে এলোমেলো যদি বা আজে বাজে যদি অ্যাড আসে, যেটা আপনার সাথে ন্যূনতম ইন্টারেস্ট নাই, আপনি কিন্তু বিরক্ত হন। হুম, আপনি দেখা যায় হলে ইভেন ফেসবুকে টাইমই কমাই দিচ্ছেন আপনি। হুম, সো যাই হোক, এই ধরনের ক্ষেত্রে মনে করেন যে কিটেন জোন অন্য একটা কোম্পানি, তারা হলো তাদের, আর তারা হলো ক্যাট প্রোডাক্ট ডেভেলপ করে, প্রডিউস করে। তারা পার্টনারশিপের অফার দিল যে আমাদের অ্যাড গুলা বা আমাদের স্পন্সর পোস্ট গুলা, আমাদের পোস্ট গুলা তোমাদের এখানে চালাবো, যেখানে সর্ট অফ এখানে আমাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। ওকে, সেখানে যদি কেউ ক্লিক করে আমার এখানে যদি আসে, ওকে, অনেকেই দেখবে, সবাই তো ক্লিক করবে না, আবার ক্লিক করে সবাই আসে কিনবেও না। যদি আসে আমার এখানে, তাহলে এটা থেকে তুমি রেভিনিউ আহ একটা পার্ট পাবা তুমি। এতটুকু তো আশা করি ক্লিয়ার, রাইট? এতটুকু কি কনসেপ্ট কি মোটামুটি বোঝা গিয়েছে? আমরা কি টপিকের উপর কথা বলতেছি, বা যে এক্সাম্পলটা ধরে, এটা কি যে কোনো আমাদের দেশে যে কোনো ই কমার্স সাইটেও কি এরকম, এটা কি এই এক্সপেরিমেন্টটা চালানো যাবে না এই ধরনের? কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনাদের মন্তব্য। সো ওকে, সো এখন এই যে জায়গাটা ইম্পর্টেন্ট হয়ে যায়, যেটা বললাম, যে আপনি এখানে আসলে কি দেখতে যাচ্ছেন, পারফরমেন্স, কারা কারা ক্লিক করলো, এটা ইম্পর্টেন্ট, নাকি ক্লিক করলেই তো লাভ হয় না, ক্লিক করে হয়তো বা আমরা অনেক সময় যাই আরেকটা ওয়েবসাইটে গিয়ে সাথে সাথে বের হয়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু আমার এটা ইও না, তখন আমি মানে আমার উদ্দেশ্য হইতে পারে না এটা আমাকে আলটিমেট ইও সার্ভ করতেছে না। তোমাকে এমন হইতে হবে ওখান থেকে এসে কতজন কনভার্ট হলো, কতজন ক্লিক করলো, এর ভিতরে কতজন কিনলো, এটাকে কনভার্সন রেট বলতেছে। তখন আমার রেভিনিউ এর কথা আসতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে হইতে পারে না, আমার এঙ্গেজমেন্ট বাড়লেই হবে, নাম্বার অফ ইউজার কি বাড়লো কিনা। ওকে, নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার। এখন আরেকটা চিন্তা করতে হয়, আমার যখন এই ধরনের বেশি বেশি অ্যাড দেখাচ্ছে আমার ওয়েবসাইটে, তখন কি আমার অ্যাক্টিভ ইউজার কি কমে গেল কিনা, মানুষজন বিরক্তি হয়ে এঙ্গেজমেন্ট কমে গেল কিনা, কম সময় দেয় কিনা। আগে যেমন ফেয়ার খালি ক্যাটের বিজ্ঞাপনই থাকতো, এখন অনেক এক্সট্রা অতিরিক্ত বিজ্ঞাপন চলে আসে। হ্যাঁ সরি, মানে আগে ক্যাটের পোস্টই থাকতো, যেটা দেখতে আমি আসছি, কিন্তু অনেক বেশি এখন অ্যাড আসে। যেমন ইউটিউব যেমন এখন প্রিমিয়াম চালু করেছে, আমি নিজে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করি অ্যাডের থেকে বাঁচার জন্য। সো এই জিনিসটা, যে আমার এঙ্গেজমেন্ট কি কমে, তো যারা এফোর্ড করতে পারে না তারা হয়তো ইউটিউব কমিয়ে দিবে, তারা হয়তো বা ব্রেভ বা এরকম অন্য কোনো আহ ইয়েতেও যেতে পারে, হুম, ব্রাউজারে যেতে পারে, যেন অ্যাড না দেখতে হয়। তো আমার এই জায়গাটায় ডিসাইড করতে, এগুলো প্রোডাক্ট ম্যানেজার বা সবাই মিলে ডিসাইড করে, আমার উপর স্টেক হোল্ডাররা, আমি কোন মেট্রিক্সটা নিয়ে কাজ করতে চাই, দেখতে চাই এটা হলো আমার টেস্ট গ্রুপ এবং বেস গ্রুপের ভিতরে ডিফারেন্স বেশি, সেগুলো নিয়ে করতে হয়। ইউজুয়ালি ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে, ডিজিটাল প্রোডাক্ট বলতে কিন্তু ই কমার্স না। হ্যাঁ, ও আচ্ছা, একজন এখানে বলতেছেন যে এবি টেস্টি, অপটিমাইজলি কনভার্ট, এসব টুলস দিয়ে কোড পুশ করে। হ্যাঁ, ইভেন এই যে অপটিমাইজলি, যে আমাদের দেশে এরা প্রচুর ডাটা অ্যানালিস্ট দেখবেন রিক্রুট করে, ওদের ডেডিকেটেড টিমই কাজ করে বিশ্বের বিভিন্ন কোম্পানির জন্য বা এর জন্য এবি টেস্টিং এ মেইনলি করে, ওরা বড় টিম আছে যারা এবি টেস্টিং মেইন কাজ। যাই হোক, এখন
ওই এঙ্গেজমেন্ট বেসড মেট্রিক্স, যেটা মানে মেট্রিক্স তো কয়েক ধরনের হয়। মেট্রিক্স বলতে কেপিআই, মানে কি পারফরমেন্স ইন্ডিকেটর, আপনার বিজনেসের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, এক এক বিজনেসের জন্য এক একটা হতে পারে। কারণ আপনার জন্য যেমন নর্মালি এঙ্গেজমেন্ট বেস যেগুলো, নাম্বার অফ ইউজার আপনার সাইটে বা অ্যাপে, এই যে কিরেনগ্রামে ইউজার কতজন, ওকে, আমার কতজন, মানে কোন সময় কোনো প্রোডাক্ট বা আমরা সং থাকে, যেমন স্পটিফাই এর ক্ষেত্রে যেটা হয়, কতজন আমি একটা ডাউনলোড করলাম বা আমার প্লেলিস্টে অ্যাড করলাম, ফেভারিটে অ্যাড করলাম, এগুলা দেখা হয়। নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার্স, ইউজার রিটেনশন, হ্যাঁ, ইউজার রিটেনশন কতজনকে আমি ধরে রাখতে পারলাম, ইউজার এঙ্গেজমেন্ট কতক্ষণ। তারপরে রেভিনিউ রিলেটেড বা মনিটাইজেশন যেগুলা, ওইটার ভিতরে যেটা থাকে, যেমন অ্যাডস এন্ড অ্যাফিলিয়েট লিঙ্কস, কিছুক্ষণ আগে এটা এক্সপ্লেন করলাম। অনেক সময় থেকে সাবস্ক্রিপশন কতজন করলো, যেমন এই যে ইউটিউব প্রিমিয়াম আনার পরে কতজন সাবস্ক্রিপশন করলো। এই যেমন ইউটিউব প্রিমিয়াম আনার পরে ওইটা দেখ, অ্যাড তো তারা বাড়িয়ে দিয়েছে, তো ওরা নিশ্চয়ই আগে টেস্ট করে দেখছে তারা এখানে কত রেভিনিউ হারা, মানে কতজন মানুষ কমে যায়, ইউজার অ্যাক্টিভিটি কি কমে যায় কিনা। না হলে কিন্তু এই ধরনের আনতো না, বোল্ড স্টেপ নিত না। ইন অ্যাপ পারচেজ বা আদার রেভিনিউ স্ট্রিমস, ইন অ্যাপ মানে এই অ্যাপের ভিতরে কতজন পারচেজ করলো কোনো কিছু বা সামথিং আদার, মানে ওই অ্যাপ, অনেক সময় অ্যাপ তো পারচেজ করতে হয় বা কোনো একটা সার্ভিস পারচেজ করতে হয়। আর একটা আছে, আরেকটা কনসার্নের জিনিস আছে, এটা অনেক সময় সিস্টেম ইঞ্জিনিয়াররা যারা তারা এটা করে এগুলা নিয়ে। আপনার মনে করেন নতুন একটা ফিচার আনলেন, ফিচার আনলে ওই ফিচারটার জন্য আপনার কি কোনো কিছু স্লো হয়ে গেল, লেটেন্সি বেড়ে গেল, আপনার যদি লেটেন্সি বেড়ে যায় আপনার কিন্তু ইউজার এঙ্গেজমেন্ট কমে যাবে, মানুষের জন্য একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স হবে। কতক্ষণ ডাউন টাইম থাকলো, আপ টাইম কতক্ষণ থাকলো, এই ধরনের বিষয়গুলা তখন হলো সিস্টেম ইঞ্জিনিয়ারদের অনেক ইম্পর্টেন্স কাজ হয়। আবার এই যে যেটা বললাম, একটা আমরা যখন যে মেট্রিক্সটা, আমি যখন এই যে নোটবুকের কথা বললাম, আমি যখন এই নোটবুকটা দিয়ে আমি যখন আমার স্টুডেন্টদের শেখাতাম বা আমি যখন শিখেছিলাম, সর্ট অফ না, এটা ইভেন এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো একটা কোড বলেন বা এটা কনসেপ্ট ছিল, কিন্তু এখানে ওই কনসেপ্ট গুলো সম্বন্ধে আমি ধারণা ছিল না। রিসেন্টলি আমি একটা ওই বইটা পড়ে আমি এই ধারণাগুলো হয়েছে যে আমি যেটা শুধু মেট্রিক্সটা আমার, যেমন মেট্রিক্স অফ ইন্টারেস্ট, আমি যেটা দেখতে চাই, যেমন আমার রেভিনিউ বাড়ুক বা কনভার্সন রেট বাড়ুক, শুধু এটা দেখলেই হবে না, অন্য কিছু কি আমার কমে যাচ্ছে কিনা এটা অনেক সময় খেয়াল রাখতে হয়। এটাকে বলে গার্ড রেল মেট্রিক্স বলে অনেক সময়। এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে দেখবো স্লাইডে। যেমন এখানে যদি আপনি চিন্তা করেন আপনার রেভিনিউ হয়তো বাড়তেছে, ওকে, তখন আবার এটা হলো হাই লেভেলের ম্যাট্রিক্স, এখান থেকে রেভিনিউ পার ইউজারেও কত কনভার্ট করতে পারেন, এটা মানে প্রতিজন ইউজারে কত রেভিনিউ আপনাকে দিচ্ছে। যেমন আপনি $10,000 ইনকাম করলেন, এখানে আপনার হলো 1,000 হলো ইউজার, তাহলে $10 পার ইউজার থেকে। এখন এটা তো আপনার তো হলো বলো না, পেইং ইউজার হলো 1,000 দেখলেন, এখন আপনি চিন্তা, হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি টেস্ট করার পরে বা নতুন ফিচার আনার পরে রেভিনিউ পার ইউজার আপনার বেড়েছে, $10 থেকে এটা $15 হয়ে গেল, কিন্তু ইউজার আপনার বাড়ে নাই, ইউজার সংখ্যা, মানে না, সরি, মানে রেভিনিউ বাড়ে নাই কিন্তু এটা বেড়ে গেছে। তার মানে কি, মাস্ট এটা কমে গেছে। যেমন এটা, যেমন আপনি যেটা বললাম $10,000 আপনার রেভিনিউ আসতো, এটা আসতো হলো কতজন থেকে, মানে আর এটা তাহলে আসতো হলো মনে করেন 1,000 মানুষের থেকে, তাহলে পার পার্সনের জন্য কত রেভিনিউ পার ইউজার $10। এখন আপনি দেখলেন আপনার রেভিনিউ $10,000 আছে পরের মাসে, এবং এইটা $20 হয়ে গেল, তার মানে কি এটা অটোমেটিক 500 হয়ে গেছে। তার মানে নাম্বার অফ পেইং ইউজার কমে গিয়েছে না, কিন্তু এটার জন্য কিন্তু আপনার ভালো ইন্ডিকেটর না বিজনেসের, ধীরে ধীরে কিন্তু আপনার বিজনেস থেকে মানুষজন কমে যাবে। তো এইসব বিষয়ও খেয়াল রাখতে হয় যখন আমি এটা টেস্ট করব, পাশাপাশি এটার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে পেইং ইউজার কমে যাচ্ছে কিনা আমার। আমি হয়তো বা কম মানুষ বেশি টাকা দিয়ে করতেছে কিন্তু এটা বেশি দিন সাস্টেন করবে না, দাম বাড়ানোর ক্ষেত্রে এসব চিন্তা করতে হয় অনেক সময়। সো এটাকে বলে গার্ড রেল ম্যাট্রিক্স বলে অনেক সময়। সো আমরা যে দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করবো, পাইথনের কোড কিছুক্ষণ পরে রান করব, সেটা হলো ডেইলি অ্যাক্টিভ ইউজার। যে ডেইলি অ্যাক্টিভ ইউজারটা, এটা হলো যেটা বললাম গার্ড রেল ম্যাট্রিক্স, যেটাকে আমরা দেখতে চাই, যেটা এটা যেন আমার কমে না যায়, কিন্তু মেইন ম্যাট্রিক্স যেটা আমরা দেখতে চাই আমাদের ইন্টারেস্টের, যেটা ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট কি? ক্লিক থ্রো রেট কোনো তেমন কিছু না, আপনাকে তো অনেকজন মানুষকে আমি একটা অ্যাড দেখাবো, 100 জন মানুষকে অ্যাড দেখাইছি, এর ভিতরে 40 জন মানুষ আমার ওই অ্যাডে ক্লিক করছে, তাহলে আপনার ক্লিক থ্রো রেট কত? 40%। মানে 100 জনের ভিতরে 40 জন হলো আপনার ওইটাতে ক্লিক করছে, তো অ্যাডটা কত পার্সেন্ট মানুষ পছন্দ করতেছে এটা বোঝা যায়। এটা ম্যাট্রিক্স, এটা আমার মেইন ইন্টারেস্টের বিষয়, কিন্তু আমি পাশাপাশি এনশিওর করতে চাই এটাও যেন না কমে, এটা যদি কমে যায় তাহলে আমার এটা কোনো সাকসেসে কোনো লাভ হবে না। সো এই জায়গার ক্ষেত্রে নর্মালি প্রসেসটা হলো, আমি এটা খুব দ্রুত যাচ্ছি, এইগুলা সফটওয়্যার ডেভেলপমেন্টের যারা তারা এগুলো খুব ভালো করেই জানেন। অ্যাপে কি হয়,
র ট্র্যাকিং, হ্যাঁ আজকের ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে, আপনাদের রেকর্ডিং প্রোভাইড করে দেওয়া হবে। অ্যাপের হলো র ট্র্যাকিং ইভেন্ট গুলা করা হয়, এটা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে করা যায়। মানে গুগল অ্যানালিটিক্স বলতে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা যায়। এটা কিন্তু আরেকটা বিশাল সাইট, যারা আপনারা নতুন শিখতেছেন কেউ যদি পারেন, যদি গুগল ট্যাগ ম্যানেজার বা ক্লিক স্ট্রিম এগুলো যদি ওয়েব অ্যানালিটিক্স শিখতে পারেন, এগুলা কিন্তু ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনার চাহিদা অনেক বেশি বাড়িয়ে দিবে। এবং শুধু ওইটা করেও আপনি বিশাল মার্কেট আছে ফাইবার এবং আপওয়ার্কে, ওটার জন্য আলাদা, এবং ওইগুলো অনেক হাই পেইং জব হয়। র ট্র্যাকিং ইভেন্ট গুলাকে নর্মালি ইউজুয়ালি করা হয় ডেটা সায়েন্টিস্টরা এই ইভেন্ট থেকে কাজ করেন, এই ডাটাটাকে ক্লিন করা হয়। অনেক সময় এটা থেকে ক্লিন করার কাজটা ডেটা ইঞ্জিনিয়ার, বেশিরভাগ সময় ডেটা ইঞ্জিনিয়াররা করে, মাঝে মাঝে এখান থেকে ডেটা সায়েন্টিস্টরা এই পার্ট করে। ক্লিন করার পর এটাকে এগ্রিগেট করা হয়, এত এত ডেটা হয়, মানে প্রত্যেকটা ইউজার আপনার ওয়েবসাইটে যখন ঢুকতেছে তার এগেইনস্টে ট্র্যাক হচ্ছে তার ডেটা। একজন মানুষই তো একটা সেশনেই তো অনেকগুলোতে ক্লিক করি আমরা, ফেসবুকে যখন ঢুকি 15 মিনিট থাকলে কত জায়গায় ক্লিক করছে, প্রত্যেকটা কিন্তু ট্র্যাক হচ্ছে। এত ডেটা আসলে সেভ করে আসলে লাভ হয় না, অ্যানালাইসিস করতে গেলেও মানে স্লো হয় বা সামথিং। তো আমরা লাস্টে এগুলা কি করা হয়, এগ্রিগেট করা হয়, এগ্রিগেট করা হয়, কিছুক্ষণ পরে স্যাম্পলটা দেখ ডেইলি লেভেলে আজকে একদিনে একজন ইউজার কতবার এটাতে এই অ্যাপ্লিকেশনে ঢুকেছে বা কতবার ক্লিক করেছে, এগ্রিগেশন করা হয়। এটাকে লো লেভেল এগ্রিগেশন থাকে, আবার ফাইনাল লেভেলে যেটা ড্যাশবোর্ড বা বিভিন্ন কিছুতে স্টেক হোল্ডারকে দেখানো হয়, এটাকে বলে বিজনেস লেভেল এগ্রিগেশন। এই কাজ পার্ট গুলোতে ডেটা সায়েন্টিস্টরা কাজ করে। সো এখানে যদি এই যে কিটেন গ্রামের যেটা বললাম, প্রথমে যখন এই যে বিভিন্ন ট্র্যাক করতেছে, মানুষজন যখন যাচ্ছে অ্যাড দেখাচ্ছে, মানুষজন ইয়ে করছে, তো কতজন ইউজার আমার এটা ওপেন করতেছে বা ইউজার ওপেন দ্য অ্যাপ, মানে একজন ইউজার কতবার ওপেন করলো দিনে। ফেসবুক যেমন আমরা ওপেন করি 5 বার 7 বার যতবার করতে পারি। তো এগুলা থেকে আমরা লাস্টে ডুপ্লিকেট থাকতে পারে কিছু, অনেক সময় বট থাকে, বট এগুলো বাদ দেওয়ার পরে থাকে যেটা, যে নাম্বার অফ টাইমস ইউজার ওপেন দ্য অ্যাপ পার ডে। তখন এই যে এগ্রিগেশনের কথা বললাম না, তখন প্রতিদিন একজন ইউজার কতবার করে করলো, তো যখন ডেইলি হিসাবে ডাটা নেওয়া হয়। সো আবার লাস্টে বিজনেস লেভেল ডেইলি অ্যাক্টিভ ইউজার, বিজনেস লেভেল অ্যাপ্লিকেশন হলো ওকে আমি, এটা কি মাস, ডিসেম্বরের 1 তারিখে আমার কতজন ইউজার ছিল, ডিসেম্বরের 2 তারিখে কতজন অ্যাক্টিভ ইউজার ছিল, ডিসেম্বরের 3 তারিখে। সো এই ডাটা যদি দেখেন, এই ডাটা সর্ট অফ এরকম, এটা ইউজারের আইডি থাকে একটা এরকম, কুকিজ থেকে এটা জেনারেট করা হয়, এবং তাদের কোন ডেটে কত অ্যাক্টিভিটি লেভেল, ওই ডেটে এই লোক 0 বার ছিল, কেউ 5 বার হতে পারে, কেউ 10 বার হতে পারে। এই ডাটাটা কিন্তু কিছুক্ষণ পরে আমরা পাইথনে লোড করে কাজ করব, তো এখানে একটু জাস্ট বুঝে নেন। আর ক্লিক ক্লিক থ্রু রেটের যেটা অলরেডি বুঝতে পারছেন, সে কতবার অ্যাডটা দেখলো এবং কতবার সেটাতে ক্লিক করলো, এই দুইটা ইনফরমেশনই রাখা হয়। তারপরে লাস্টে ক্লিক থ্রু রেটটা এখানে ডেভেলপ করা হয়। এটা ডাটাটা এরকম দেখেন, এই দিনে এই ইউজার তার হলো ক্লিক থ্রু রেট, সে হয়তো বা এটার মানে কি, সে যদি সামহাও মনে করেন 10 বার দেখেছে, সে 4 বার হয়তো বা মানে 3 বার ক্লিক করেছে বা সামথিং সামথিং। ওকে, সাউন্ড আসতেছে, ওকে ফাইন। এখন আমি আর এখানে থিওরিটিক্যালি ইয়েতে না যাই, যে এখানে অনেক কিছু আছে, আপনি স্লাইডটা দিয়ে দিব, এটা আসলে একদিনে কভার করার বিষয় না, এটা আমাদের ডাটা সায়েন্স যে এবং মেশিন লার্নিং এর যে আমাদের কেরিয়ার পাথ আছে, সেখানে আমি সবগুলো আমি নিজে দেখাবো। এটার উপর আলাদা 6টা ক্লাস আছে স্ট্যাটিস্টিক্স এর উপর। সো এখানে হাইপোথিসিস টেস্ট কি, হাইপোথিসিস গুলো আচ্ছা জাস্ট এতটুকু বলি। এই যে প্রোডাক্ট ম্যানেজার প্রথমে যে এই এক্সপেরিমেন্টেশনটা করবে, মানে একজন যখন অফার নিয়ে আসলো যে আমাদের অ্যাড গুলা তুমি তোমার ইয়েতে দেখাও বেশি করে, তখন তার ইনিশিয়াল আইডিয়াটা কি, উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য টেইলর্ড অ্যাডস, মানে ওই কোম্পানির জন্য স্পেসিফিক অ্যাড গুলা, ইউজার্স আর মোর লাইকলি টু ক্লিক অন দ্য অ্যাডস। আমার এক্সপেকটেশন হলো তারা বেশি ক্লিক করবে, দেয়ারফর দ্য ক্লিক থ্রু রেট উইল ইনক্রিজ পার ইউজার, এটা বাড়বে। আর এটার মানে এটা হলো বেস হাইপোথিসিস বলা হয়। আর এটার আগে যে মানে নাল হাইপোথিসিস একটা হাইপোথিসিস ধরা হয়, নাল হাইপোথিসিস জাস্ট হলো ওইটার উল্টোটা, যে আমরা বলা হয় যে দেয়ার ইজ নো এফেক্ট, নতুন যে আমি অ্যাড সিস্টেম নিয়ে আসতেছি টেলরে, এটার কোনো এফেক্ট থাকবে না ক্লিক থ্রু রেটের উপর। আমরা চাই যে এটাকে রিজেক্ট করতে, নাল হাইপোথিসিসটা রিজেক্ট করলে আমার এটা আমি যেটাকে অ্যাজাম্পশন ধরেছিলাম সেটা ঠিক হবে। তো এটা রিজেক্টের সময় আপনাকে ভাইভাতে মাঝে মাঝে পি ভ্যালু নিয়ে বলা হয়, তখন ওই পি ভ্যালুর বিষয় আসে। তখন একদম সিম্পলি বুঝতে চাইলে পি ভ্যালুর মান যখন আমি 0.05 এর ছোট হয়, তখন আমরা বলি ওকে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড, ওকে এটা আমার অ্যাকসেপ্ট করো, তার মানে আমার ঠিক আছে, আমি এটা স্যাম্পলের উপর ঠিক আছে, আমি সবার উপর এটা রোল আউট করতে পারবো। কিন্তু তখন কোশ্চেন থেকে যায়, আমি 0.5 বললাম বা এর নিচে বললাম, কারণ সিগনিফিকেন্স লেভেল বলতে একটা বিষয় থাকে, ফলস নেগেটিভ বলতে কিছু বিষয় থাকে, পাওয়ার অফ টেস্ট কিছু বিষয় থাকে, ওইগুলোর উপর ভিত্তি করে
আমার স্যাম্পল সাইজটা কি পারফেক্ট ছিল কিনা এইটাকে কাজ করার জন্য আমি যে মানুষকে এক্সপোজার দিলাম, আমি মনে করেন যে আমি কতজনকে দেখানোর একটা দেখানোর পরে বা কতদিন দেখানোর পরে আমি ডিসাইড করব যে আমার টেস্টটা পারফেক্ট বা এই রেজাল্টটা যেটা এটা রিলায়েবল। আমার তো নির্দিষ্ট নাম্বার অফ মানুষকে দেখাতে হবে। এটাকে বলা হয় অপটিমাম স্যাম্পল সাইজ বা মিনিমাম স্যাম্পল সাইজ। সো ওইগুলা কিভাবে ইয়ে করতে হয় এখানে সবগুলাই আছে। জাস্ট হলো যে গার্ডরেল নিয়ে গার্ডরেল ম্যাট্রিক্স নিয়ে অলরেডি আমি বলছি, এটা নিয়ে আর বলতে হবে না। যে কথাগুলা বলতাম কখন আমরা শুরু করব, কতদিন রান করব, এই বিষয়গুলা। কিছু জায়গায় রেস্ট্রিক্ট সব সময় আবার এটাকে ইউজ করা যায় না, কখন করা যায় না, এই ধরনের কিছু বিষয়গুলো নিয়ে আচ্ছা আমি ওই ইয়েগুলা দেখাই। হুম যে এটা কারণ আমি রাখতেছি কেন, কারণ আমরা হলো স্যাম্পল সাইজ ক্যালকুলেশনটার জন্য এই পার্টটা দরকার। এই পার্টটা এই জন্য আরেকটা জিনিস মানে এই তিনটা জিনিসের উপর ডিসাইড করতে হয় অনেকটা লাগে আমার স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের সময়। মিনিমাম ডিটেক্টেবল এফেক্ট। এখন মিনিমাম ডিটেক্টেবল এফেক্ট কি? এটা হলো যে আপনার মনে করেন যে বেস গ্রুপ যেটা মানে যাদেরকে আপনি মনে করেন যে নতুন অ্যাড গুলা দেখাচ্ছেন না, যখন আপনি এক্সপেরিমেন্টেশন চালাচ্ছেন, মনে করেন যে আপনার স্যাম্পল সাইজ 10,000, তো 10,000 মানুষকে আপনি আপনার রাখতেছেন হলো নর্মাল গ্রুপ বা এটাকে কন্ট্রোল গ্রুপ বলে। তাদেরকে আপনি নতুন অ্যাড দেখাচ্ছেন না। ওকে, তাদের ক্লিক থ্রু রেটটা কত? তাদের ক্লিক থ্রু রেট মনে করেন যে 35%। এখন আপনি যে যে আরেক 10,000 মানুষ যাদেরকে আপনি অ্যাড গুলা দেখাচ্ছেন, আরেকটা গ্রুপ যাদেরকে টেস্ট গ্রুপ বলি আমরা, তাদেরকে যখন দেখাচ্ছেন আপনার বিষয়টা হলো যে আপনি কত পার্সেন্ট ইনক্রিজ চান সেখান থেকে। 35% তো আপনার বেস গ্রুপে ছিল, এর থেকে আপনি কত, আপনি কি চান যে 40% হবে ক্লিক থ্রু রেট, নাকি 37% হবে, নাকি 38% হবে, না 50% হবে? ওইটা হলো মিনিমাম ডিটেক্ট। এটা হলো এই এফেক্ট আপনি দেখতে চান, কিন্তু এটা হলো আপনি ডিসাইড করার কেউ না। এটা প্রথমত ডিসাইড করার আগে একটু চিন্তা করতে মিনিমাম কত আপনাকে নিতে হবে। বেশি আপনি চিন্তা করতে পারেন, যা খুশি নেন, মিনিমাম কত আপনি দেখতে চান। সো এটা ডিবেট নর্মালি হয় হলো আপনার যে ডেটার ভিতরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একটা বিষয় আছে, মানে ডেটা ভেরিয়েশন কতটুকু তার থেকে বেশি নিতে হয় বলা হয়। এটা আমরা কিছুক্ষণ পরে ডেটাতে দেখব। আর পাওয়ার অফ দ্য টেস্ট বা টাইপ 2 এরর বলা হয়। আপনি যে টেস্টটা করতেছেন আপনি কত পার্সেন্ট কনফিডেন্ট যে আপনি এখানে একটা সাকসেসফুল টেস্টকে রিজেক্ট করে দিচ্ছেন। আপনি তো ভুল কনক্লুশনও ড্র করতে পারেন। আপনি যেহেতু কিছু 10,000 মাত্র 20,000 মানুষের উপর একটা স্যাম্পল টেস্ট রান করছেন, অন্য 20,000 মানুষের উপর যদি এটা রান করতেন, র্যান্ডমলি যদি অন্য 20,000 মানুষ আসতো, বা পরের উইকে কি এটা কি আপনার সেম রেজাল্ট দিবে কিনা। সো এটা ডিপেন্ড করে হলো পাওয়ার অফ এ টেস্ট। পাওয়ার অফ এ টেস্ট ইউজুয়ালি 80% পাওয়ার নিয়ে আমরা দেখতে চাই। তখন বিটার মান, যেটা বিটা একটা স্ট্যাটিস্টিক্যালিও থাকে, টাইপ 2 এরর বলি, বিটার মান 20% হয়। এটা আমি দেখাবো কিছুক্ষণ পরে। সো তখন 80% হওয়া মানে হলো আমি 80% টাইম আমি বলতে পারি যে আমি একটা সাকসেসফুল টেস্টকে আমি রিজেক্ট করে দিচ্ছি না। আর 20% টাইমে আমার হয়তোবা ভুলে আমি ভুল কনক্লুশন ড্র করছি, রিজেক্ট করে দিচ্ছি। আর সিগনিফিকেন্স লেভেল আলফা আরেকটা থাকে বা টাইপ 1 এরর বলা হয় এটাকে, যেটা পি ভ্যালুর কথাও বলতেছি। এটা হলো একটা ট্রু কেসকে আপনি রিজেক্ট করে দিচ্ছেন। অথবা এইসব টেস্টের ক্ষেত্রে বলা হয় যে আপনার আসলে টেস্টের থেকে কোনো পজিটিভ আউটপুট আসে নাই। এই যে আমরা কিছুক্ষণ আগেই বলতেছি যে ক্লিক থ্রু রেট বাড়বে, আসলে পজিটিভ আউটপুট আসে নাই, কিন্তু আপনি এটাকে ধরে নিছেন ভুল কনক্লুশন করে যে আসলে পজিটিভ আউটপুট আসছে। এই ধরনের এররের চান্সকে বলা হয় ফার্স্ট কাইন্ড অফ এরর বা টাইপ 1 এরর। এটাকে পি ভ্যালু তখন এটার সাথে কম্পেয়ার করতে হয় টেস্ট। সো এই জিনিসগুলা ইউজুয়ালি হলো যেটা বললাম যে আহ দেখাচ্ছি। আর ভেরিয়েন্স কি জিনিস সেটা নিয়ে আমি আলাদা কথা বলবো। ভেরিয়েন্স বলতে এভারেজ হলো, মনে করেন এখানে 4টা স্যাম্পলের ডাটা দেওয়া আছে। হ্যাঁ, তো 4 জনের এভারেজ যদি ক্লিক থ্রু রেট কত সবগুলা যোগ করলেন, 4 দ্বারা ভাগ করেন 32%। এখন ওই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা, এটার ফর্মুলা হলো এটা, এটার জন্য ভেরিয়েন্সের ফর্মুলা থেকে বের করা হয় যে এভারেজ, এটা হলো প্রত্যেকটা ভ্যালু মানে কত 30, এই যে দেখেন 30 মাইনাস তার এভারেজ কত 32 স্কোয়ার, তারপরে হলো কত এটা 32। হ্যাঁ, 32 মাইনাস 32, এটা 32 মাইনাস 32 আর 34 মাইনাস 32, এটা এই ক্যালকুলেশন সিম্পল একটা ক্যালকুলেশন করা হয় এবং ভেরিয়েন্স কে স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাওয়া যায়। যেমন এটা কেন আমি দেখালাম, যেখানে যেমন 1.4 পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তার মানে আপনি মিনিমাম ওই যে ডিটেক্টেবল যে ইয়েটা বলতেছি আমরা, মিনিমাম ডিটেক্টেবল এফেক্ট যেটা, সেটা এর থেকে বেশি হইতে হবে। যেমন আপনি চাচ্ছেন যে নতুন যে ডেটা
বা গ্রুপ যেটা টেস্ট গ্রুপ সেটাতে এটা 1.5 দেখতে চান আপনি, এর নিচে হলে হবে না, তাহলে আসলে এটার কোনো প্রভাব নাই। কারণ এটা আসলে ফ্লাকচুয়েট করে, তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কাজটা হলো ফ্লাকচুয়েশন করার জন্য। কারণ আমাদের ব্যাটসম্যানরা যখন রান করে, কেউ 50 করতেছে, কোনো ম্যাচে 23-22 করতেছে, কিন্তু সে কনসিস্টেন্ট কতটুকু এটা দেখার জন্য। তো যে আমার কনসিস্টেন্সিটা যতটুকু ফ্লাকচুয়েট করতে পারে অন এন এভারেজ, তার থেকে মিনিমাম বেশি হইতে হবে, এই জন্য হলো এটা দেখানো হয়। সো আমরা এখন আমাদের মেইন ডেটাতে চলে যাব, যেটাতে গিয়ে আমরা এই ধরনের ডেটাগুলো পাবো, যে ডেইলি অ্যাক্টিভ ইউজারের ক্ষেত্রে ক্লিক থ্রু রেটে। আমরা পাইথনে চলে যাই, জাস্ট এখানে একটু বলে নেই, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স বাই ডিফল্ট হলো 5% ধরা হয়। মানে আপনি বলতেছেন, আপনি যদি এই টেস্টটা যদি 100 বার যদি রান করেন, তাহলে 5 টাইমস আউট অফ 100 ইউ উইল হ্যাভ এ ফলস পজিটিভ রেজাল্ট। তো ফলস পজিটিভ মানে একটাকে আসলে পজিটিভ না, ঠিক আছে, কিন্তু আপনি বলতেছেন যে আসলে মানে কিন্তু আপনি ধরে নিচ্ছেন বা কনক্লুশন ড্র করতেছেন পজিটিভ। সো এখানে হলো আলফা ইকুয়াল টু 5%। কিন্তু ইউজুয়ালি মেডিকেল বা এরকম সিভিয়ার কেসের ক্ষেত্রে ওষুধের টেস্ট যখন করা হয়, এটা 1% বা 0.1%ও রাখা হয়। আর আপনি যদি রেস্ট্রিকশন কমতে চান 10% পর্যন্ত যেতে পারে। সো পাওয়ারটা করা হয় 1 মাইনাস বেটা, যেটা বেটা হলো সেকেন্ড কাইন্ড অফ এরর বলা হয়। যে এটা হলো দেখেন, থিঙ্কিং উই ডোন্ট হ্যাভ এন ইম্প্যাক্ট when there is an impact, false negative। মানে একটা আসলে আপনি সাকসেসফুল টেস্ট পাইছিলেন, আপনি এক্সপেরিমেন্ট করলেন, কিন্তু এটা ভুলে আপনি রিজেক্ট করে দিলেন। তো এটাকে বিয়োগ করেন যখন, তখন এটা হলো যে এটা পাওয়ার বলা হয়। তখন বিটার মান 20%, উই হ্যাভ দ্য টেস্ট পাওয়ার 80%, কারণ 1 মাইনাস বেটা। এগুলো লাগে কেন, যে আহ এখানে একটা ডায়াগ্রামের মতো দেওয়া আছে। মানে যখন আপনি বলতেছেন যে টেস্ট ইজ নট সাকসেসফুল, এবং আসলেও যখন এটা থেকে কম, কোনো একটা চেঞ্জের থেকে কম, আপনার মিনিমাম ডিটেক্টেবল চেঞ্জ মনে করেন 5.5% ছিল, তার থেকে কম, তখন হলো এটা ট্রু কেস, আপনি কারেক্টলি নেগেটিভ বলতেছেন। এখানে আপনি বলতেছেন যে ওকে, এই টেস্টটা সাকসেসফুল, এবং এটা আসলেই দেখতেছেন যে মিনিমাম ডিটেক্টেবল চেঞ্জের থেকে বেশি, তখন এই যে এই বিন্দুটাতে ইন্টারসেক্ট করতেছে না এখানে সবুজ যেটা, তখন কারেক্টলি ট্রু পজিটিভ, আর বাকি দুইটা হলো এরর। সো এগুলা আপনারা একটু দেখতে পারেন, আমরা কিন্তু কোর্সে আমরা ডিটেলস আলোচনা করবই। আর একটু এখানে আমি জাস্ট বলি যে এখানে কিছু ওই যে স্যাম্পল সাইজ ডিটেক্ট করার জন্য এই ভ্যালু গুলা দরকার হয়, এগুলা স্ট্যাটিস্টিক্যাল টেবিল বলে। স্ট্যাটিস্টিক্যাল টেবিল, ক্যামব্রিজ স্ট্যাটিস্টিক্যাল টেবিল ছিল, ওখান থেকে এই ভ্যালু গুলা ডিটেক্ট করতে হয়। যেমন আমরা 5% বলেছিলাম না, 5% বলতে বোঝায় হলো 0.05। আর এটা যেহেতু নর্মালি ডিস্ট্রিবিউশন করা হয়, কি নর্মাল ডিস্ট্রিবিউশন করলে দুই সাইডে ইভেন, বাম দিকে ডান দিকে দুই পাশে থাকে, তো এটাকে দুই ভাগ করে নিতে হয়। 0.025, এখানে একটা ভ্যালু আছে, এটার ভ্যালুটা হলো -1.9, আর এদিকে 0.06, এভাবে 1.96। কিন্তু এগুলো লাগে না, এগুলো না নাম পাই বা সাই পাই প্যাকেজ দিয়ে আমরা ইজিলি বের করতে পারবো। কিন্তু কিভাবে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করলে সেগুলা ভ্যালুগুলো এখান থেকে নেওয়া যায় পাওয়ার অফ টেস্টের। পাওয়ার অফ টেস্টে 0.979 মানে হলো 0.80, এটার ভ্যালুটা কত তাহলে 0.8, আর এদিকে 0.0 মানে 0.84 বা সামথিং 8। সো এই ধরনের আরো ব্যাপার থাকে। ডিস্ট্রিবিউশনটা কি আপনার বাইনোমিয়াল না কন্টিনিউয়াস, এটার উপর ভিত্তি করে স্যাম্পল সাইজ চেঞ্জ হয়। বাইনোমিয়াল কি, ট্রু ফলস, আপনি একটা কয়েন টস করলেন, হা বা না, একটা ম্যাচ নিয়ে চিন্তা করতেছেন, আপনি এটার উপরে কোনো প্রেডিকশন করবেন, একটা ম্যাচে আপনার হার জিত এরকম থাকতে পারে। দুইটা কেস যখন থাকে তখন এগুলাকে বলে বাইনোমিয়াল কেস। আমাদেরটার ক্ষেত্রেও কি ক্লিক থ্রু রেট একটা বাইনোমিয়াল কেস। কারণ আপনি অ্যাডটা দেখতেছেন, দেখার পরে হয় আপনি অ্যাডে ক্লিক করবেন অথবা ক্লিক করবেন না, তাহলে একটা কি এরকম বাইনারি কেস না, তখন এগুলাকে বলে বাইনামিয়াল। এটা কেন এগুলা বলতেছি, এগুলোর উপর ভিত্তি করে এই যে স্যাম্পল সাইজের ফর্মুলাটা যেটা, এটা ডিপেন্ড করে 2 ইন্টু পি ইন্টু 1 - পি ইন্টু জেড আলফা -1 - 2, আর এটা হলো পাওয়ার প্লাস জেড 1 - বিটা স্কোয়ার, এবং এই মিনিমাম ডিটেক্টেবল চেঞ্জ এটা এরকম। এখানে কোনটা কি, এটা আমরা পাইথনে গিয়ে আমরা আরো ভালো করে দেখবো। তারপরে এটা বললাম যে এটা 1.965%-এর জন্য, এটা 0.84 কিছুক্ষণ আগেই দেখলাম। আর এটা পুল প্রপোর্শন এগুলা বলে, মিন বলে। মিন গুলো আমরা ইজিলি আমরা ডেটা থেকে পাওয়া যাবে, এখানে ছিল সবগুলাই, এই যে এখান থেকে আমরা নিতে পারবো। তো এগুলো আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। আমি জাস্ট একবার স্লাইডটা, অনেক বেশি হয়ে গিয়েছে আমি জানি, কিন্তু একদিনের জন্য না, এটা আসলে পুরো ডে নিয়ে কাজ করা। আর কন্টিনিউয়াস এর জন্য এটা ডিফারেন্ট ফর্মুলা, দেখেন ওখানে পি ছিল না, মানে প্রবাবিলিটি সামথিং রিলেটেড, আর এখানে কি এটা সিগমা স্কোয়ার বা ভেরিয়েন্স, ভেরিয়েন্স চলে আসে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসে। সো এটা দুইটার জন্য আলাদা আলাদা ধরনের। তো আমরা জাস্ট এখানে জাস্ট এ মিনিট, আমি জাস্ট এখান থেকে বলি, এটা যখন ক্যালকুলেশন করেছিলাম এই ভ্যালুগুলো বসানোর পরে
কিভাবে আসছে আমি কিছুক্ষণ পরে আরেকটু এক্সপ্লেন করতেছি। 8,797 জন। এর মানে আপনি যদি দুইটা গ্রুপ নিয়ে টেস্ট করেন, প্রতিটা গ্রুপে আপনাকে 8,000 মিনিমাম, আপনাকে 8,797 জনকে অ্যাডটা দেখাইতে হবে, আপনি যদি রিলায়েবল কনক্লুশন ড্র করতে চান। আর আপনি যদি ওই যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যেটা বললাম যে ওইটা যদি স্যাম্পল সাইজ যেন 2 ডেজ এরকম আসে, যে এভারেজ ডেইলি অ্যাক্টিভ ইউজারের আর কি, ওইটার জন্য যে সর্ট অফ, বা 2 ডেজে কনভার্ট মানে মিনিমাম আপনার 2 দিন হয় ওইভাবে। আর যদি এটা কন্টিনিউয়াস ডেটা হতো তখন হলো, এটা আমরা কন্টিনিউয়াস ডেটা বাইনোমিয়ালি ওইটাই দেখবো আমরা। আর যদি কন্টিনিউয়াস হতো তাহলে এটার ফর্মুলা থেকে এটা আসলে কতদিন, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এগুলো কতদিন আপনি অ্যাডটা শো করবেন, এটার একটা ইয়ে আসে। সো আমি আর এখানে থিওরিতে এখানে থাকতেছি না, আমরা ইয়েতে চলে যাই, এগুলো আপনি বুঝতে পারবেন। একটা থিওরিটিক্যাল কথা কিভাবে প্রেজেন্ট করবেন, আপনার কাজ অ্যানালাইসিস স্টেপ গুলা কি, এখন চলে যায়। আমি এটা দেখাচ্ছি না, এটা নর্মালি আমরা আমার ক্লাসে দেখাই, এটা একটা খুবই সুন্দর একটা প্রসেস, নর্মালি আমরা এখান থেকে শুরু করি। এটা আমি এটা নিয়ে পরে কোনো সময় কথা বলবো। আমি দেখেন, আমি কি কোডগুলো আমি একটু এক্সপ্লেন করে দিব, কিন্তু আমি কোডগুলো আগে থেকে রান করে রাখলাম বা দেখানো কেন, আমি সকালে বসে বসে কোডগুলা রেডি করে রাখছি। ঠিক আছে, যে কেন, কারণ আপনি যদি ক্লাসে এগুলা নিতে যান, এটা তো আসলে একদিনের বিষয় না, তাই না? আচ্ছা, আমি খুব দ্রুত এটা রান করে আপনাদের আমি কনক্লুশনটা আমি দিয়ে দিই যে কিভাবে তা আমার এখানে এটা রিলেটেড বেশ কিছু ডেটা ছিল, ডেটাগুলো আমি গুগল কোলাবে লোড করেছি। আপনারা ইজিলি এখানে গুগল কোলাব, যারা একদম নতুন, যারা বিগিনার, আই থিঙ্ক যারা ডেটা সায়েন্সে ইন্টারেস্ট আছে তারা অ্যাটলিস্ট কোলাব সম্বন্ধে ধারণা আছে, জুপিটার নোটবুক সম্বন্ধে ধারণা আছে। তো এখানে আপনি এখানে নোটবুক ওপেন করতে পারেন। তো এই নোটবুকটা আমি অলরেডি রেডি করে রেখেছি। সো সরি, সো আমি এখানে একটা 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 করে রান করি, আমি কিছু প্যাকেজ আমি এখানে একটু জুম করি। আপনারা এখানে লিস্ট ধরে ধরে যেতে পারবেন, হ্যাঁ, কি কি কাজ করেছি। আমি খালি স্টেপ গুলা দেখাচ্ছি দ্রুত, আর 15 মিনিটের ভিতরে, এরপরে আপনাদের সব কোয়েশনের আমি আনসার দিব, হ্যাঁ, একটু ধৈর্য ধরে এটা দেখেন। তো আমি যখন এটা কিছু প্যাকেজ আছে, এখানে অ্যালটায়ার একটা প্যাকেজ আছে, এটা স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ধরনের চার্ট করার জন্য এটা ইউজ করা হয়, ডেট টাইম। আমি এই ডাটাটা লোড করলাম, লোড করার পরে অ্যাক্টিভিটি প্রিসেট। তো এটা হলো প্রি টেস্টে আমার প্রত্যেক ইউজারের অ্যাক্টিভিটি লেভেল, মানে কতবার অ্যাক্টিভিটি লেভেল দিয়ে বোঝাচ্ছে, ওই যে বলেছিলাম এই জিনিসগুলো এখন বুঝতে সুবিধা হবে, কতবার সে লগ ইন করলো বা কতবার ওই অ্যাপে ঢুকলো দিনে। হুম, কেউ কম বার করেছে, কেউ বেশি বার করেছে। তো এটা যদি আপনি রান করেন তাহলে বুঝবেন একটা জিনিস, কেউ দেখবেন যে 20 বার অ্যাক্টিভিটি ইয়েতে লগ ইন করেছে, কেউ 7 বার, কেউ 17 বার। তো 20 বার লগ ইন করেছে কতজন? 24,000-এর মতো মানুষজন। 17 বার করেছে কতজন? 48,000-এর মতো। তো এই ডাটাটা দেখলে বোঝা যায় যে জিরোতে যেটা মানে কেউ লগ ইন করে না এরকম আছে প্রায় কত 9 লাখের মতো মানুষ, এরা একবারও লগ ইন করে নাই। হ্যাঁ, সো এই মানুষগুলো আমার ইওর বাইরে, এগুলা কিন্তু বানানো ডাটা। হ্যাঁ, সো বাকিরা যে ডাটাগুলো যারা লগ ইন করেছে মোটামুটি সবাই ইউনিফর্ম, মানে কাছাকাছি সবাই, দেখেন 48,000 এবং 50,000, জাস্ট এটা আরেকটা এক্সট্রিম ভ্যালু, এটা একদম টপে যারা এত বেশি লগ ইন করেছে, খুব মানে সংখ্যাটা। তখন আমরা দেখতে চাই ওদেরকে ডাটাটা বাদ দিয়ে কাজ করব। যারা 0 বার আসলে লগ ইন করেছে, মানে লগ ইন করেই নাই, তারা তো আসলে অ্যাডও দেখবে না, তো তারা তো আমাদের কনসিডারেশনে আসার কথা না। হুম, তো তাদেরকে আমরা বাদ দিয়ে, সেটা কুইরি দিয়ে এখানে আমরা বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমরা এটা গ্রুপ বাই করতেছি। গ্রুপ বাই মানে কি, ডেট এবং অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী। যেমন এই ডেটে 2021-এর অক্টোবরের 1 তারিখে একবার লগ ইন করেছে হলো এতজন, 2 বার করেছে এতজন, 3 জন, এভাবে আরো অনেক আছে, এভাবে দেখা যাবে। সো এটাকে যদি আপনি চার্টে যদি আমরা দেখাই, একবারে চার্টে দেখলে দেখবেন যে এইটা সবার লাস্টেরটা, যেটা 20 বার লগ ইন করেছে এরকম মানুষ ওভার দা টাইম। দেখেন এটা কিন্তু অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়ে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত ডাটা। আপনি, আমরা যে এক্সপেরিমেন্টটা করবো এটা নভেম্বর থেকে শুরু করব, কিন্তু ওটা করার আগে আপনার আগের যে এক্সিস্টিং ডাটা আমরা এটা বুঝতে চাচ্ছি। ইউজুয়ালি এটা ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্স এটাই করে, হুট করে কনক্লুশনে যায় না। সো এটার জন্য, আর বাকিরা যারা দেখেন যেটা বলছিলাম সবাই কাছাকাছি ওভার দা টাইম, এরকম ফ্লাকচুয়েশন যে কিছু আছে কিন্তু ওভার দা টাইম, কারণ উইকেন্ডে উইকডেতে ডিফারেন্স হয় বিষয়গুলো। সো এরকম একটু আপস এন্ড ডাউন আছে। আচ্ছা, আর যদি এখানে দেখি ডেইলি অ্যাক্টিভ ইউজার, যেটা আমাদের দরকার ছিল, মনে আছে, এটা হলো গার্ড রেইল ম্যাট্রিক্স বলছিলাম, যেটাকে আমরা চাই না এটা কমে যাক। আমি ওই এক্সপেরিমেন্ট চালাই, তো আমি এক্সপেরিমেন্ট চালানোর পরে তো ওই নাম্বারগুলো দেখবো, কিন্তু এক্সপেরিমেন্ট চালানোর আগে আমি নাম্বারগুলো একটু দেখে ধারণা নেই। ডেইলি অ্যাক্টিভ ইউজার যেমন এই 1 তারিখে ছিল 30,000,
2 তারিখে ছিল 30,700, মানে 600 700 এরকম কাছাকাছি আছে। তো এটাকে যদি আপনি ডেসক্রাইব বা এরকম ফাংশন দিয়ে যদি দেখি, আমাদের মিন কত? 20,673। আমরা কিছুক্ষণ আগে যে ইয়েটা, কিছুক্ষণ পরে যেটা, এই যে নাম্বারটা মনে রাখেন, এটা আমাদের কাজে লাগবে, যে এই এভারেজ ভ্যালুটা মানে গড়ে কতজন, এটা আমাদের ইউজ হবে ইয়েতে, আমরা যখন স্যাম্পল সাইজ ক্যালকুলেশন যখন করব। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম কত ছিল, মানে ম্যাক্সিমাম একটা দিনে এতজন ছিল, 30,902 জন। সো এরকম যদি এটাকে যদি আমরা ইয়ে করি, ডেইলি অ্যাক্টিভ ইউজারের যদি গ্রাফ করি, দেখেন এটা মোটামুটি সমান, তেমন কোনো ফ্লাকচুয়েশন নেই। কিন্তু রিয়েল লাইফে ডাটা হলে দেখতেন কিছু ফ্লাকচুয়েশন, উইকেন্ড উইকডে এগুলাতে একটু আর বেশি ফ্লাকচুয়েশন পাইতেন, বা কোনো স্পেসিফিক ইভেন্ট থাকলে এটা কমে যায় বাড়ে যায়। হুম, কিছু সাইট আছে যেমন goal.com, আমি goal.com এ প্রত্যেকদিন খবর পড়ি। সো এই এরকম সাইট যারা ফুটবল পছন্দ করে তারা এটাতে যাবে, হ্যাঁ, দিনে একবার হোক বা, কিন্তু যখন উইকেন্ডে খেলা থাকবে, যখন শনি রবিবারে খেলা থাকে বা চ্যাম্পিয়ন্স লিগের খেলা থাকে মঙ্গলবার, তখন কিন্তু আবার একটা স্পাইক দেখবেন, ওখানে দেখবেন মানুষ বারবার ঢুকতেছে ওইটাতে, লগ ইন করতেছে খবরগুলা পড়ার জন্য। সো প্রত্যেকটা ইয়েরই একটা এরকম। তো ডেটা যখন আপনি অ্যানালাইসিস করতেছেন, ব্লাইন্ডলি খালি ফলো করলে হয় না, দেখবেন যে রিয়েল লাইফের ইভেন্টের সাথে আহ মিলছে কিনা। যাই হোক, এখন ক্লিক থ্রু রেটটা আমরা ক্যালকুলেট করে এখান থেকে দেখতেছি, ক্লিক থ্রু রেটে প্রি টেস্ট, এটাও আগের প্রি টেস্ট বলতে বোঝাচ্ছি যে টেস্ট শুরু হওয়ার আগে যেটা, ওই ভ্যালুগুলো। সো এখানে ক্লিক থ্রু রেট দেখেন 34%, 34 সামথিং। ক্লিক থ্রু রেটের ক্ষেত্রে দেখেন এই মিনটা মনে রাখবেন 33%, অন এন এভারেজ 33%, হাইয়েস্ট হলো 36% কোন ইউজারের জন্য, মিনিমাম হলো 30%, আর হলো এরকম। সো এই ধরনের ডেটাতে আউটলায়ার নাই, অনেক সময় থাকে অনেক যদি বেশি হয়ে যায় কারোর জন্য, এগুলাকে আবার বাদ দিতে হয়, 60% 50%। সো এগুলোর দ্বারা গ্রুপ বাই করে এভাবে দেখা যায় কোন দিন এভারেজে ক্লিক থ্রু রেট কত ছিল। সেম ভাবে এখানে দেখা যায় ক্লিক থ্রু রেটটা মোটামুটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। সো সাইপাই প্যাকেজটা ইনস্টল করতে হয় স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ধরনের কাজ করার জন্য, হাইপোথিসিস টেস্ট থেকে শুরু করে। এই জায়গাটার কথা বলতেছিলাম, এখানে এই জিনিসগুলো কাজে লাগে। প্রথমত ওই যে স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে যেটা জেনারেট করছিলাম, দেখেন এইটা এখান থেকে লাগবে না, ওই যে জেড বেটা যেটা ওই ফর্মুলাতে যেটা ছিল, এটা এখান থেকেই করা যায়। হুম, যে এখানে কিছু আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ডাটা জেনারেট করি, যাদের মিন 0 ভেরিয়েন্স 1, এটাকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন বলে। এগুলো স্ট্যাটিস্টিক্স এর ক্লাস পেলে আপনারা ভালো বুঝতে পারতেন, অথবা আপনাদের পড়ানো হয়েছে আগে। সো এখান থেকে আলটিমেটলি আমাকে বলবে যে আলফার মান, আমি ওই যে বেটার মান 20% বলেছিলাম না, 20% জন্য আমি অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কত পাবো, হ্যাঁ, বা পাওয়ার অফ এ টেস্ট যেটা, হ্যাঁ, এবং আলফার মান যদি আমি 5% ধরে সিগনিফিকেন্স লেভেলে টেস্ট করি, তাহলে এটার মানটা কত পাবো। তো এই দুইটার মান এখানে আমি বসাবো, ওই ফর্মুলাটা ওখানে যা ছিল এখানে তাই লেখছি, জাস্ট আমি রিটার্ন হলো, স্যাম্পল সাইজটা রিটার্ন করবে, একটা ফাংশন লেখা আর কিছু না। এটা বাইনোমিয়াল স্যাম্পল সাইজের জন্য। ভিতরে আপনি পরে আমরা ইনপুট দিব, মেট্রিক গুলার ইনপুট দিব, মিনিমাম ডিটেক্টেবল চেঞ্জের এটা দিব বা এফেক্ট। এটা যদি রান করি, দেখেন এটা একটা ফাংশন, বাইনোমিয়াল স্যাম্পল সাইজ নামের একটা ফাংশন রান হয়েছে, তো কোনো রেজাল্ট দেয় নাই, কিন্তু রেজাল্ট দিবে কখন, আমরা মেট্রিক ইকুয়াল টু কত 0.33 কেন দিলাম, কেউ বলতে পারবেন? এনিওয়ান? আনমিউট করা আছে, আপনারা আপনাদের মাইক আনমিউট করে বলতে পারবেন। এই এভারেজটা দেখছেন, মিন, এই এভারেজটা হলো মানে তাদের যে ডাটাটা এক্সিস্টিং ডাটাতে এই মিনটা হলো এত। তো এই মিন এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সো মেট্রিক এই ভ্যালুটা, আর আমরা 2%-এর মতো ইনক্রিজ চাচ্ছি, 33% থেকে আমরা চাচ্ছি যে 35% হোক। হ্যাঁ, এটা কারণ, এটার একটা কারণ আছে কেন 2%-এর মতো দিলাম। দেখেন আমাদের আছে হলো কত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো 1.73, তো মিনিমাম তার থেকে বেশি হইতে হবে। 1.73 থেকে মানে এটা হলো 1.73 পর্যন্ত আছে, আমি তার থেকে বেশি চাই, তো আমি 2% ইনক্রিজ চাচ্ছি। আমি 3%ও চাইতে পারতাম, তখন এটার ভ্যালুটা হয়তো 0.03। তো এটা যদি রান করি, দেখেন আপনাকে একটা স্যাম্পল সাইজের ভ্যালু দিবে, দেখেন আপনার 8,806 সামথিং, রাউন্ড তো করতে পারবো না, তো 8,807 জন এর ডেটা মিনিমাম আপনাকে নিতে হবে। আর এগুলো হলো ওই ভ্যালুগুলা প্রিন্ট করছে, তো ওই ভ্যালুগুলা দিয়েছে, এত ইম্পর্টেন্ট না। কন্টিনিউয়াস এর জন্য এরকম আরেকটা ফর্মুলা ছিল, তখন হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা ইউজ হয়। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা ইউজ করলে এখানে ডিফারেন্ট, এই যে ম্যাট্রিক্স, এটা হলো এভারেজ ডেইলি ইউজারের জন্য যেটা ছিল সেটার জন্য, সেটার এভারেজ কত ছিল মনে আছে, বলছিলাম এটা ভালোভাবে দেখার জন্য, 30,673। সো ওই ভ্যালুটা, ওটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ওই যে একটা শুরুর দিকে ছিল।
সরি, এই যে 30,673, এবং এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল 91। তো ভ্যালুগুলা বের করাটা খুব কঠিন না, ইজিলি বের করা যায়। তো ওইটার জন্য রান করলে, আমি যদি টেস্টটা রান করি তাহলে 2 দিন আমাকে রান করতে হবে। এটা দেখি রেজাল্ট কি দেয়। আর এটা চাচ্ছি যে মিনিমাম আমি 300 বাড়াতে চাচ্ছি। আমি 100 করলেও পারতাম, 91 থেকে বেশি 191 থেকে আমি 300 নিলাম। তো এটা মিনিমাম 1.44 ডেজ, মানে 2 ডেজের জন্য। এখন এই যে এবি টেস্টিং এর প্রসেসটা শুরু করি। এটা হলো আমাদের ছিল এবি টেস্টিং এর প্রসেসের জন্য আমরা সেম ভাবে আমি কিছু প্যাকেজ এখানে লোড করতেছি। দেন হলো অ্যাসাইনমেন্ট নামের আমার একটা এখানে ডাটা সেট আছে। হ্যাঁ, এই ডাটাটা লোড করতেছি। এই ডাটাটা হলো এরকম আগের মতো, মানে এইটা হলো যে অ্যাকচুয়াল ডাটা, মানে যখন থেকে আমি টেস্ট শুরু করলাম। আগেরটা কিন্তু শুধু অক্টোবরের ডাটা ছিল, এখন দেখবেন যে নভেম্বরের ডাটা আছে, এবং এটা টাইম ডেট টাইম আকারে আছে। তো এটাকে ক্লিন করাটা ইম্পর্টেন্ট। তো ডেট টাইমের থেকে স্ট্রিপ টাইম দিয়ে এখানে আমরা চাই না টিটা থাকুক, বা না, আমাদের শুধু ইয়ার, মান্থ এবং ডে এই অপশন গুলা থাকুক দরকার। তো ইয়ার, মান্থ, ডে এতটুকু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। হুম, এটা একটা টেক্সট স্ট্রিং ফাংশন একটা, ওটা ইউজ করে সো আমার ডেটা থেকে আমি ডিটি নামের নতুন একটা কলাম তৈরি করছি। এটা অনুযায়ী আমরা এগ্রিগেট করবো। বলেছিলাম না আমরা এগ্রিগেট করি, লো লেভেল এগ্রিগেশন, বিজনেস লেভেল এগ্রিগেশন। আমি দেখতে চাই এই দিনে মানে নভেম্বরের 1 তারিখে আমার কত, 2 তারিখে কত, 3 তারিখে কত, সেটা অ্যাভারেজ ডেইলি ইউজার দেখবো আমরা। আবার অ্যাভারেজ মানে ক্লিক থ্রু রেট এটা দেখবো। তো এখানে যদি আপনি ইয়ে করেন, এখানে কিছু দেখতে পারেন। তো এখানের ক্ষেত্রে দেখেন মিন হলো, এটা আরেকটা অ্যাসাইনমেন্টটা হলো আপনার যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যে মানুষের কাছে ডিস্ট্রিবিউট করছে, যে ডাটাটা আপনাকে দিল, বা ডেটা ইঞ্জিনিয়াররা আপনাকে ডাটা দিল, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যাকে ডিস্ট্রিবিউট করলো সেটা কি 50-50 হয়েছে কিনা দুইটা গ্রুপকে। দেখেন মিন 0.50 মানে কি 50-50। এখানে একটা গ্রুপ আইডি ছিল না, গ্রুপ আইডি 0 এবং 1। 0 হলো আপনার যারা বেস গ্রুপ, যাদেরকে আপনি অ্যাড দেখাচ্ছেন না, আর 1 হলো যাদেরকে আপনি অ্যাড গুলা দেখাচ্ছেন। সো দেখেন এই যে ম্যাক্সিমাম হলো 1, মিনিমাম হলো 0। এভারেজ যখন আপনি দেখবেন 0.5, তার মানে বুঝতে পারেন সবাইকে সমান সমান ভাবে দেখানো হয়েছে। সো এখানে গ্রুপ যদি দেখেন, আমাদের কত 8,700 হলেই হইতো, এখানে আমরা 29,000 এবং 30,000 করে দেখাইছি। এটা আরো ভালো, যত বেশি দেখাইতে পারেন তত ভালো। হ্যাঁ, আহ একটা জিনিস আমি বলা হয় না, পি হ্যাকিং নামের একটা শব্দ আছে। তা আপনি যখন প্রথম দিকে আপনি দেখাচ্ছেন, মানে আপনি রেজাল্ট নিয়ে আপনি কাজ করছেন, পারফরমেন্স মনিটর করতেছেন, তখন আপনি একটা পর্যায়ে দেখলেন আপনার সন্তোষজনক রেজাল্ট চলে আসলো, আপনি বন্ধ করে দিলেন টেস্ট। এটাকে বলে পি হ্যাকিং। আপনি হয়তো এখন ভালো হচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি এটা খারাপও হইতে পারে। আপনি শুরুর দিকে অনেক সময় তো নতুন একটা ফিচার আসলে মানুষের মাঝে হাইপ থাকে, কিন্তু ইভেনচুয়ালি কিন্তু ধীরে ধীরে কমে যায়। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই যে মিনিমাম স্যাম্পল সাইজ ধরে, অথবা কতদিন রান করবেন সেটা ধরে একই মডেলটা মানে টেস্টটা রান করতে হয়। সো এখানে আরো এভাবে গ্রুপ করে সেম জিনিস আগের মতো, কতজন ইউজার অ্যাক্টিভ ছিল কোন দিনে এটা। এবং এটাকে যদি গ্রাফ করি, আমরা গ্রাফেও দেখতেছি যে একটা হলো গ্রুপ আইডি 0, এবং আগের থেকে আলাদা হলো কি 0 এবং 1 কে আলাদা করে। তো তাদের এভারেজ অ্যাক্টিভিটি মোটামুটি কাছাকাছি ওভার দা টাইম। এবং এটা দেখেন নভেম্বর থেকে কিন্তু ডাটা, নভেম্বরে 30, আরো যদি যান নভেম্বর 30 তারিখ পর্যন্ত মনে হয় ডাটা আছে, 30 দিনে। সো এখন ওইটা ছিল এক ইয়ের জন্য, অ্যাক্টিভ ইউজারের ক্ষেত্রে। আর এটাতে যেটা আছে থিং হলো ক্লিক থ্রু রেটের ডেটা আছে এখানে। দেখি, না, এটাও অ্যাক্টিভিটি লেভেলেরই। এটা হলো আগে এবং পরের অ্যাক্টিভিটি অল দিলাম, আমি যেন কম্পেয়ার করতে পারি কিছু জায়গায়। মাঝে মাঝে আমার ফাইনাল টেস্ট রান করা, আমার তো এখন উদ্দেশ্য হলো এই যে 0 এবং 1 গ্রুপের ভিতরে পারফরমেন্সটা আমি কম্পেয়ার করা। এই যে এই দুইটা লাইন দেখতেছেন, এই ভ্যালুগুলা। কিন্তু অনেক সময় আমাকে আগে দেখতে হয় এইটা আগের ডেটা গুলাতে মাসের ডেটার সাথে কেমন, আমি টেস্টটা শুরু করার আগের সাথে এটা কি কনসিস্টেন্ট কিনা, হ্যাঁ, বা কতটুকু ডিফারেন্স দিচ্ছে, এটা বোঝার জন্য। তো এখানে যেটা এখন যে ডাটাটা নেওয়া হয়েছে, এটা অক্টোবরের থেকে শুরু করে একদম পর্যন্ত, নভেম্বর পর্যন্ত। সো এখানে এটা জাস্ট দেখা হচ্ছে, দেখেন অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এই নভেম্বর 30 পর্যন্ত আছে। 0 গ্রুপের জন্য, 1 গ্রুপের জন্য বিভিন্ন ভ্যালু এবং দেখা। তো এটা দেখলেও বুঝতে পারবেন। দেখেন যে অক্টোবরের যে ডেটা বা 0 গ্রুপের যেটা, 0 গ্রুপের হলো মিন কত, মানে 0 বলতে যারা আপনার কন্ট্রোল গ্রুপ, যাদেরকে আপনি অ্যাড দেখাচ্ছেন না, তাদের হলো মিন অ্যাক্টিভিটি লেভেল কত, 5-এর কাছাকাছি, রাইট, বিভিন্ন দিনে। আর এইগুলা কত, 10-এর কাছাকাছি। অনেক বেশি না, অটোমেটিক পার্থক্য বুঝতে পারতেছেন। তো আমরা হলো এখান থেকে একটু কিছু জিনিস বাদ দেই, 0 যারা কোনো অ্যাক্টিভিটি ছিল না তাদেরকে আমরা বাদ দিচ্ছি, যেন মিনটা যেন প্রপারলি দেখায়। এবং এরপরে অ্যাক্টিভিটি লেভেল গুলো দেখতেছি প্রত্যেকটা দিনে
0 এবং 1 দুই গ্রুপের অ্যাক্টিভিটি লেভেল দেখতেছেন। এবং এটা আপনি করতে পারেন, গ্রাফ করতে পারেন। গ্রাফ করলে দেখলেই বুঝতে পারতেছেন, এই যে দেখেন আগেরটাই কেন এরকম স্পাইক দেখেন নাই, কারণ এই সময় পর্যন্ত আপনি টেস্টটা শুরু করেন নাই। আপনি নভেম্বরের 1 তারিখ থেকে টেস্টটা শুরু করছেন, তখন থেকে দেখতেছেন অটোমেটিক একটা স্পাইক। যারা অ্যাড গুলা দেখতেছে তারা এটাতে ক্লিক বেড়ে গেল, মানে বা তাদের অ্যাক্টিভিটি, মানে তো ওই সময় অ্যাক্টিভিটি বেড়েছে আপনি দেখতেছেন। তার মানে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার যে গার্ডরেল মেট্রিক্স যেটা বলছিলাম, সেখানে হলো এটা কোনো এফেক্ট করতেছে না, মোটামুটি পজিটিভই। কিন্তু এটা তাও আমাদের টেস্ট করে দেখতে হয়। সো এখানে এই ধরনের আরো কিছু ইয়েগুলো আছে 0 এবং 1 গ্রুপের জন্য। আহ এটা হলো দেখা হয়েছে হলো কত অ্যাক্টিভিটি লেভেল, গ্রুপ আইডি 0 এবং 1 এর জন্য কম্পেয়ার করা। তো এটা দেখেন মিন হলো 15,782, এখানে 29,000, অনেক বেড়ে গিয়েছে। লাস্ট আর 5 মিনিট সেম ভাবে আমরা ইয়ের জন্য করতে পারি এটা। এই যে দেখেন এখানে আমরা কম্পেয়ার করতে পারি যে টেস্ট শুরু হওয়ার পরে এই সিনারিওটা কেমন। টেস্ট শুরু হওয়ার পরে সিনারিও হলো দেখেন, যারা হলো বেস গ্রুপ তাদের হলো অন এন এভারেজ 5.4 টাইমস তারা লগ ইন করেছে, এরা হলো 9.9 টাইমস লগ ইন করেছে, অটোমেটিক বেশি। তখন এটা আগে কেমন ছিল এটা দেখতে যদি চান, আগে দেখেন আগে কিন্তু কাছাকাছি ছিল। তার মানে আগে আপনার মোটামুটি ইউনিফর্ম ছিল, তার মানে আপনার টেস্টটা এফেক্টিভ হচ্ছে। হুম, সেম ভাবে আপনি ইয়ের জন্য এটা এই ডেটাটাই আবার দেখানো হলো। আচ্ছা, এটা আমি করতেছি না। দেন যেটা লাস্টে হলো ওই টেস্টটা যেটা বললাম, আমরা তো দুটা টেস্ট করবো। একটা তো বললাম এভারেজ ডেইলি ইউজার, এতক্ষণ যেটা দেখতেছি এভারেজ ডেইলি ইউজারে আমরা যেটা ডিফারেন্সটা দেখতেছি, ডিফারেন্সটা আসলেই কতটুকু। যেটা বললাম যে একটা লাইন রান করলেই কিন্তু আপনি হাইপোথিসিস পেয়ে যান, কিন্তু এটা রিলায়েবল হবে কিনা, কতজনকে দেখালেন, এটা আগে ডিসাইড করতে হয় স্যাম্পল সাইজ। জাস্ট এতটুকু, টি টেস্ট আন্ডারস্কোর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট রান করতেছেন কার মাঝে? এই যে গ্রুপ 0, যারা হলো নভেম্বরের 1 তারিখের পরে, তাদের অ্যাক্টিভিটি লেভেলটা সেমভাবে গ্রুপ 1 এর সাথে অ্যাক্টিভিটি লেভেল নাম পায়। লাস্টে আপনি পি ভ্যালুটা দেখতে চাচ্ছেন এখান থেকে, শুধু আমরা পি ভ্যালুটা দেখি। পি ভ্যালুর ভ্যালু কত? 0.0। এটা অনেক ছোট দেখাচ্ছে, আমরা যদি আরো কয়েকটা দশমিক সংখ্যা সহ দেখতে চাই তাহলে একটু এভাবে বাড়াই দিলে হয়। কত? অনেক ছোট। তার মানে ডিফারেন্সটা তো এখানে একদম অবভিয়াস ছিল, এটা আসতেছেও সিগনিফিকেন্ট। হুম, তার মানে এটা হলো এই যে রেজাল্টটা ইন্টারপ্রেট যদি করতে যান যে আপনার নাল হাইপোথিসিস রিজেক্টেড, 5.05 এর ছোট তো, এবং অনেক ছোট, তার মানে একদম আপনি নিশ্চিতভাবে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারেন। কারণ নাল হাইপোথিসিস আপনি বলছিলেন যে এই টেস্টের কোনো ইম্প্যাক্ট নাই, কিন্তু আপনি দেখতেছেন যে এই টেস্টের একটা ইম্প্যাক্ট আছে। মানে আপনার ডেইলি অ্যাক্টিভ ইউজারের সংখ্যা এখানে বেড়ে গিয়েছে। হ্যাঁ, নতুন অ্যাড গুলা দেখে হয়তো তারা পছন্দ করতেছে, যে অ্যাড গুলো আসতেছে তাদের হয়তো বা বিড়ালের খাবার বা এগুলা প্রোডাক্টের জন্য তারা আহ, দেখে করতেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আর আমরা না করি চেকিং দা বায়াস অন। আচ্ছা, প্রি টেস্ট বায়াস বলতে একটা বিষয় আছে, যেমন টেস্ট শুরুর আগে আপনার এই বিষয়গুলা কি সেম কি ছিল কিনা, এটা অনেক সময় দেখতে হয়। যেমন আমরা তো একটা টেস্ট শুরুর পরে আমরা এগুলা সবগুলা দেখলাম, দেখেন নভেম্বরের 1 তারিখ বা তারপরে। যদি আগেরটা দেখতে চান আপনি, আগেরটা যদি আমরা দেখতে চাই, একটু রান করে এটা। আগে দেখেন নাল হাইপোথিসিস রিজেক্ট হয় নাই, কারণ আগে তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম মোটামুটি সমান সমান 15,000 কাছাকাছি। এবং এটা টেস্টেও আপনার সেম কথাই বলতেছে, পি ভ্যালুর মান 0.05 এর বড়, কিন্তু এটা 0.05 আর এটা হলো কত 0.16, মানে 16%। তার মানে নাল হাইপোথিসিস এটা রিজেক্ট করতে পারতেছে না, তার তার মানে নাল হাইপোথিসিসটা ট্রু। তার মানে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দা প্রি টেস্ট গ্রুপ। কিন্তু আপনি পোস্ট টেস্টে কিন্তু এটা পাচ্ছেন, পোস্ট টেস্টে পাচ্ছেন এটা। মানে এটা যদি আপনি করেন, সরি আগের গুলা, এটা দরকার নেই। এই ডেটা এখানে, ও আমি এই দুইটা ডেটা আমি এটা করেছিলাম, আফটারটা করি নাই। আফটারের ডেটাটা এখানে আলাদা করা হয় নাই, এই জন্য এরর দিচ্ছিল। আপনি আফটারের ডেটা নিয়ে যদি করতে চাই, দেখেন এই যে বিফোরের সাথে এবং আফটারের সাথে কম্পেয়ার করা। এবং এখানে দেখেন এই ভ্যালুটা দেখে ভাববেন না যে ভ্যালুটা অনেক বড়, e⁻⁻84 আছে, তার মানে অনেক ছোট ভ্যালু। তার মানে এটা আফটার টেস্ট যেটা করলেন সেখানে এই ভ্যালুটা অনেক অনেক ছোট। তো আপনার জাস্ট লাস্টে দেখার বিষয়, এটাকে 0.05 এর ছোট না বড়। ছোট যদি হয় আপনি
অরিজিনাল যে অ্যাজাম্পশন নাল হাইপোথিসিস সেটাই আপনি ধরে, মানে কোনো ডিফারেন্স নাই। কিন্তু যদি 0.0 ভাবে ছোট হয় তাহলে বুঝবেন যে ডিফারেন্স আছে এবং এটা পজিটিভ ইম্প্যাক্ট। পজিটিভ যদি হয়, নাম্বারটা যদি বেশি দেখেন। ক্লিক তো রেটের জন্য সেম, এটার জন্য এত ইয়ে করবো না, জাস্ট অল্প 1 মিনিট ক্লিক থ্রু রেট গুলা দেখলেন, এগুলা এভাবে গ্রাফ করলেন যদি দেখানোর জন্য, এবং গ্রাফ দেখেও বুঝতে পারতেছেন অটোমেটিক ক্লিক থ্রু রেট বেড়ে গেছে। ওয়ান গ্রুপ যারা, মানে যারা অ্যাড গুলা দেখতেছে তাদের মাঝে, তারা বেশি অ্যাডে ক্লিক করতেছে আগের নর্মাল অ্যাড গুলা, ইরিলেভেন্ট অ্যাড গুলা থেকে। এগুলা তাদের জন্য এফেক্টিভ। এবার বিফোর আফটারের জন্য সেম ভাবে এখানেও প্রিটেস্ট বায়াসের জন্য আপনি প্রিভিয়াস ইয়ার এগুলা বলতেছেন যে দ্রুত রান করছে, কিন্তু আপনি দেখেন কোড দেখেন, থিওরিতে যেগুলা বলেছিলাম সেগুলোর সাথে সম্পূর্ণ কানেক্টেড না, বোঝার কিছু না। আপনি তখন সময় নিয়ে আস্তে আস্তে রান করবেন জিনিসগুলো। যেমন আগে, যেমন বিফোরের ক্ষেত্রে যদি বলি, আগে দেখেন জিরো যে গ্রুপ, কন্ট্রোল গ্রুপ এবং টেস্ট গ্রুপ দুইটার ভিতরে পাশাপাশি ছিল 32-33%, খুবই কাছাকাছি। এটাও 33% কাছে, মানে 33%। আফটার দেখেন, আফটারের ক্ষেত্রে মিনটা কত, জিরো, যেটা এটার মধ্যে তেমন কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এদের দেখেন অনেক বেশি, 5%-এর মতো বেড়ে গিয়েছে। তার মানে এটা যখন আপনি, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গুলো যদি দেখেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের থেকে বেশি আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গুলো 1.72, আফটারের ক্ষেত্রে 1.73। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের থেকেও আপনার এই জিনিসটা বেশি আছে, মিনিমাম ডিটেক্টেবল এফেক্ট যেটা বলছিলাম। এবং লাস্টে এই টেস্টটা আমরা এখানে করতেছি। বিফোরের জন্য করি, বিফোরের জন্য আপনি দেখবেন যে কোনো এফেক্ট পাবেন না, 0.70, মানে বিফোরে কোনো চেঞ্জ, মানে দুইটার ভিতরে কোনো ডিফারেন্স ছিল না। এবং এটা আপনি এখান থেকে বুঝতে পারেন, আমরা যেটা বলছিলাম 32.99 আর 33। কিন্তু আপনার আলটিমেট উদ্দেশ্য যেটা, ক্লিক থ্রু রেট আপনার মেইন ম্যাট্রিক্স ছিল, সেখানে আপনি এই টেস্টটা করতে চান আফটারে কন্ট্রোল গ্রুপ এবং কেস গ্রুপের ভিতরে বা টেস্ট গ্রুপের ভিতরে, এবং সেই জায়গায় দেখতেছেন পি ভ্যালুর মান অনেক ছোট। তার মানে এটা আপনার নাল হাইপোথিসিস রিজেক্টেড। তার মানে অল্টারনেটিভ হাইপোথিসিস আপনি যেটা ধরেছিলেন যে এই অ্যাড আসলে আপনার ক্লিক থ্রু রেট বেড়ে যাবে, এটা এখন ট্রু। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। এটা অনেক সফিস্টিকেটেড একটা অ্যানালিসিস, কিন্তু এটা আপনারা, আমি বলবো যে আরেকটু রিসার্চ করবেন। স্লাইড গুলা এবং নোটবুক গুলা আমি দিয়ে দিব। ইভেন আমি এখনই ডাউনলোড করে রাখি, আচ্ছা পরে এটা ইয়ে করতেছি, দিয়ে দিব। আপনারা একটু একবার গো থ্রু করবেন, যারা ডেটা সাইন্টিস্ট হিসেবে অলরেডি কাজ করতেছেন তারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আপনার যদি কোম্পানিটা ইউজ না করে, আপনি তাদেরকে আইডিয়া দেন, স্টেক হোল্ডারদের, যে ওকে আমরা এটা করতে পারি কিনা, এটা থেকে এরকম একটা রেজাল্ট আসতে পারে, তখন আপনারা এক্সপেরিমেন্টেশন চালাতে পারেন। আর অলরেডি করলে তো এটা হলোই। তো ঠিক আছে, এখন আপনাদের এন্ড থেকে এনিথিং আই উড আনসার। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু ইন্টারাপ্ট করলাম। আমি আপনাদের পার্টিসিপেন্টদের আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি আনমিউট করে কোয়েশ্চেন্স করবেন। এন্ড সেকেন্ডলি, আপনারা দেখতে পারবেন চ্যাট বক্সের মধ্যে আমি হচ্ছে আমাদের এই কোর্সটা ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর রিলেটেড ইনফরমেশন দিয়ে দিয়েছি। কাইন্ডলি আমাদের ওয়েবসাইটে ঘুরে আসবেন, এবং আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হলে ডেফিনেটলি চেক দেম আউট। এন্ড সেকেন্ডলি, আপনারা জিজ্ঞেস করতেছেন যে আমরা ভিডিও, আপনারা আজকের সেশনের ভিডিও পাবেন কিনা। আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি, ফর্মটা কাইন্ডলি ফিল আপ করবেন, তাহলে এই ওয়েবিনারের লিঙ্কটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কিছু কথা বলতে পারছেন না? ভাইয়া শোনা যাচ্ছে হ্যাঁ কি? প্লিজ। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাইয়া কোর্স ওয়েবিনারটা দারুণ ছিল। আমি অনেক কিছু বুঝতে পারছি, যদিও ডাটা মাইনিং, বাট ডাটা মাইনিং করতেছি এই সেমিস্টারে আপনার টার্ম গুলোর সাথে কিছুটা রিলেট করতে পারছি, যেগুলোর আসলে দরকার আছে। তো Good. আহ, বিষয়টা হচ্ছে জব মার্কেটের ক্ষেত্রে আসলে ডাটা মাইনিং এখন তো আসলে যেমন আগে তো যেমন হইতো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো এখন তো এগুলো আসলে ডিভাইড হয়ে গেছে অনেকগুলো পাথওয়েতে। আর বা নেটওয়ার্ক, যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে তারা স্পেসিফিক নেটওয়ার্ক নিয়েই কাজ করে। তো এখন এআই আসার পরে অনেকে এআই বা ডাটা মাইনিং এর দিকে বেশি ঝুঁকতেছে। যেটা আপনি বলছিলেন যে যে বাংলাদেশের কোন ই কমার্স এই এবি টেস্টিংটা ফলো করে কিনা, আহ একটু বলতে চাচ্ছিলেন এই টাইপের কিছু কথা। তো সেক্ষেত্রে ডেটা মাইনিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা স্যালারির জন্য বা নিজের পজিশনের জন্য জব করি, সেক্ষেত্রে ডেটা মাইনিং কে কেরিয়ার হিসেবে নেওয়াটা কতটুকু যৌক্তিক, বা আহ, অন্যগুলোর তুলনায় এটা কেন অ্যাডভান্স?
আপনি কি আমি আসলে শুধু ডেটা মাইনিং এর জন্য কেউ মানে জব সার্কুলার হয় কিনা বা শুধু কাজ থাকে কিনা আমি শিওর না। ডেটা মাইনিং হিসেবে যদি বলেন, ডেটা মাইনিং এন্ড মেশিন লার্নিং, এটা যদি বলেন মেশিন লার্নিং বা ডেটা মাইনিং এন্ড ডেটা সায়েন্স। কারণ আমি যখন আমার ইভেন মাস্টার্সে যখন ডেটা মাইনিং কোর্স করি প্রথমে, ওই কোর্সেই প্রথম আমি মেশিন লার্নিং এর মেথড গুলা সম্বন্ধে, কেএনএন বলি বা সাপোর্ট ভেক্টর মেশিন বলি, র্যান্ডম ফরেস্ট, এগুলা সম্বন্ধে পরিচিত হই, এবং আমি আমার তখন থিসিসও আমি এগুলো অ্যাপ্লাই করি। So, শুধু ডেটা মাইনিং বলবো না আমি, আই থিঙ্ক হয়তো বা আপনি ডেটা মাইনিং বলতে ডেটা সায়েন্স দুটেই একসাথে বুঝিয়েছেন। তাহলে ডেফিনেট এটার প্রেজেন্টও ভালো, ফিউচারও ভালো। কিন্তু এখনকার সময়টা এমন একটা কম্পিটিটিং কম্পিটিং টাইম হয়ে গেছে, চ্যাট জিপিটি তো একটা করতেছে, এটার তো এফেক্ট আছেই, কিন্তু এটা ছাড়াও এখন হলো একজনের কাছে অ্যাটলিস্ট দুইটা স্কিল অনেক সময় চাওয়া হয়। কিছু কিছু রুল আছে ভালো অর্গানাইজেশন গুলো বা দেশের বাইরের অনেক অর্গানাইজেশন আছে, যেখানে আপনি গিয়ে হয়তো বা ছোট্ট যেটা বললাম শুধু এবি টেস্টিং নিয়ে আপনার কাজ করতে হচ্ছে, অথবা শুধু আপনি ড্যাশবোর্ড বানানোর কাজ, আপনি শুধু ড্যাশবোর্ড বানানো নিয়েই কাজ করতে হচ্ছে। হ্যাঁ, ডেটা ইঞ্জিনিয়ার সে পাইপলাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু এখন ডেটা ইঞ্জিনিয়ারদের কাছে ইভেন চাওয়া হয়, ইভেন আমার কোম্পানিতে আমি দেখি, তুমি কিছু ড্যাশবোর্ড বানায় দেখাও তোমার যে পাইপলাইন গুলা রান করতেছে কিনা ঠিক মতো, ওইটা ওইটা বা এছাড়া আরো কিছু ডেটা কি ভ্যালিডেশন করার জন্য। ডেটা সায়েন্টিস্ট যে তার কাছে কিছুটা এক্সপেকটেশন হলো, ওকে তুমি যেমন মেশিন লার্নিং মডেল বা এগুলা প্রিডিক্টিভ মডেল নিয়ে কাজ করবা, কাজ করার পাশাপাশি তুমি কিছুটা ডেটা ক্লিনিংও শিখো। এবং আমার অর্গানাইজেশন এগুলো আমাদের করতে হয়, যে ওই যে ওয়েব ট্র্যাকিং এর যে ডেটা, যেটা ডেটা মাইনিং করে নিয়ে আসি, বা ওয়েব অ্যানালিটিক্স এর যেটা ডেটা, ক্লিক স্ট্রিম অথবা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে, এই ডেটা কিন্তু নেস্টেড ডেটা থাকে, অনেক সেমি স্ট্রাকচার ডেটা থাকে। সেমি স্ট্রাকচার ডেটাকে স্ট্রাকচার ডেটাতে কনভার্ট করো অ্যানালাইসিস করার জন্য। প্রি তো প্রসেসিং যেটাকে বলে আর কি। হ্যাঁ, প্রি প্রসেসিং এবং রেজেক্স এর মতো ইয়েগুলা অনেক বেশি ব্যবহার হয় এখানে। হ্যাঁ, তারপরে ওই যে আননেস্টিং করার বিষয়গুলা এসকিউএল জানলে এগুলা এসকিউএল দিয়ে করা যায়, পাইথন দিয়েও করা যায়, এসকিউএল দিয়ে সহজ হয় তুলনামূলক সোর্স দিয়ে। তো এই বিষয়গুলো কিন্তু এক্সপেকটেশন থাকে ডেটা সায়েন্টিস্টদের কাছে, এটা করতেই হয়। তো আমি বলবো, যদি আমি মানে ফলস কোনো দিতে চাই না, কারণ আমি এতদিন থেকে যেটা দেখে আসছি এবং আমি নিজে আমার ক্যারিয়ার ফিউচার প্রুফ করার জন্য আমি মাল্টিপল স্কিল ডেভেলপ করেছি এবং এখনো শিখছি। সো আপনি যদি থাকেন, আপনি যদি মেশিন লার্নিং নিয়ে থাকেন, যদি আমি বলবো মেশিন লার্নিং এর সাথে এমএলওপস ভালোভাবে শিখবেন, সাথে ডেটা সায়েন্টিস্টরা যে কাজ করে সেই পার্টটাও কভার করে রাখবেন, তাহলে আপনার ক্যারিয়ার মোটামুটি ফিউচার প্রুফ হবে। হুম। আবার আপনি যদি ডেটা অ্যানালিটিক্স এ যদি কেউ থাকে, ডেটা অ্যানালিটিক্স এর পাশাপাশি ডেটা সায়েন্স, এটা খুব বেশি পার্থক্য না, পার্থক্যের ভিতরে শুধু আসে যে মেশিন লার্নিং এর মডেল গুলা ইউজ করা, ডেপ্লয় করা, সো এই পার্ট গুলা এটা শিখে রাখা, অথবা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট যেটা পাওয়ার বিআই বা এগুলা দিয়ে, ভিজুয়ালাইজেশনের কাজ কিন্তু কঠিন না। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে অনেক ভালো ডেক্স জানতে হয়, এটা করতে হয়, কিন্তু ওটার সাথে সাথে এসকিউএল এ মাস্টার হইতে হবে। তারপর আবার ডেটা ইঞ্জিনিয়ারিং ও ভালোভাবে জেনে নেওয়া উচিত, মানে ফিউচার প্রুফই যদি কেউ করতে চায়। কিন্তু একদিনে তো কেউ সব শিখে যাবে না, যে কোনো একটা স্কিল শিখেই জবের জন্য ট্রাই করতে হবে, ফ্রিল্যান্সিং এর জন্য ট্রাই করতে হবে, প্রজেক্ট করতে হবে, এরপরে যদি কোথাও হয় সেখান থেকে থাকা অবস্থায় পাশাপাশি আপস্কিল করতে হবে। কিন্তু ডেফিনেটলি এটার ফিউচার বর্তমানেও আছে, ফিউচারও আছে, কিন্তু মাল্টিপল থ্যাংক ইউ স্কিল, ভাইয়া। অ্যাটলিস্ট থ্যাংক ইউ। দুইটা। জি ভাইয়া, ওয়েলকাম। বুঝতে পারছি। বা আরেকটা কোশ্চেন ছিল, আমি জি, জানি না কোশ্চেন বেশি হয়ে যাচ্ছে কিনা। তো না না না, বলেন প্লিজ। নর্মালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যখন দেখা যায় যে আপনি অপটিমাইজলির কথা বললেন, তো অপটিমাইজলিতে দেখা যায় যে হচ্ছে ওনাদের কাছে যখন ইন্টারভিউ দিতে যায় মানুষ, তখন দেখে যে হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, আই মিন অনলাইন ক্লাসগুলোতে কতটুকু কে পার্টিসিপেট করছে, যে কত ধরনের প্রবলেম সলভ করছে। তো ডাটা মাইনিং এর ক্ষেত্রে কি এটা খুব জরুরি? বা আমি আপনার যদি হচ্ছে ওরা ডাটা ডেটা মাইনিং এর মাইনার, কথা বলতেছি না। ওরা আলাদাভাবে নেয় কিনা আমি জানি না, কিন্তু ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য, তারপর ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য, বিআই অ্যানালিস্ট হওয়ার জন্য আপনার প্রবলেম সলভিং যেটা বা লিড কোড বা ওইগুলাতে, যে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের উপর প্রবলেম সলভিং থাকে, পাইথন দিয়ে প্রবলেম সলভিং থাকে, ওইগুলা নেসেসারি না, এবং বেশিরভাগ কোম্পানি এগুলাতে দেখবে না। বরং আপনি লিড কোডে বা হ্যাকার র্যাঙ্কে ওইসব জায়গায় প্রবলেম সলভিং ভালো, এসকিউএল এর যদি প্রবলেম সলভ করে রাখেন ডেফিনেটলি ওইটা বেশি হেল্প করবে। ক্যাগেলে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, ক্যাগেলে যদি আপনার একটা ভালো প্রোফাইল থাকে, কম্পিটিশনে করে থাকেন, ডেফিনেটলি এটা তো আপনাকে বুঝতে, কারণ অ্যাপ্লাই করেছে 100 জন বা 1000 জন, আপনাকে তাদের থেকে আর কিভাবে এগিয়ে থাকবেন কিভাবে আপনি?
সো এই জায়গাগুলোতে এটা, কিন্তু আমি নিজেও কোনোদিন ওই যে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখিনি, অ্যাপ্লাই করি নাই, কারণ এটা আমার মনে হয় আমার যে জব রোল, আমি যে ধরনের কাজ করি, যে ধরনের এতে, আমি ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছি, বিএ অ্যানালিস্ট হিসেবে কাজ করছি, ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি, আমার কোনোদিন এই ধরনের বিষয় লাগেও নাই, লাগার কথাও না, এবং আমার কোথাও কোনো ইন্টারভিউ আমি এই ধরনের বিষয় ফেস করিনি। জি ভাইয়া, কারণ এখানে তো আমাদের আসলে একুরেট রেজাল্ট দরকার, যে 1 মিনিটে বের হুম। হলো রেজাল্ট নাকি 2 মিনিটে বের হলো সেটা তো ফ্যাক্ট না। না, তো ওইটা নর্মালি ওই আহ ধরনের কাজ যদি করতে হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারা এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যদি হয় ডেডিকেটেড, অনেক সময় এক্সপেকটেশন থাকে। তো শুধু আমি কিন্তু এতক্ষণ বললাম, কিন্তু মেশিন লার্নিং এর কথা বললাম না। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হলে ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ দিতে পারে, কারণ অনেক সময় চাই যখন প্রোডাকশন লেভেল কিছু ডেভেলপ করেছেন এবং আপনি ডিপ্লয় করতেছেন এমএল অফ সিও করে, তখন আপনার কাছে এক্সপেকটেশন থাকে যেটা স্কেলেবল যেন হয়। তখন হয়তো বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আপনাকে একটা হেল্প করবে, ডেফিনেটলি হেল্প করবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওয়েলকাম। এনিওয়ান এলস? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি রাকিব বলছি। ভাই, আসলে আমি ই কমার্স কনভার্সন রেট অপটিমাইজেশন নিয়ে মূলত কাজ করি। তা এখানে হচ্ছে ভবিষ্যৎ জব ফিল্ডের জন্য আমার কি জিটিএমটা কি জানা লাগবে? হ্যাঁ, জিটিএম, ক্লিক স্ট্রিম, এগুলা মানে ট্যাগিং যেগুলাকে বলে, সো এই বিষয়গুলা আপনাকে জানতে হবে। না জানলে পিছিয়ে যাবেন। এবং জানলে পিছিয়ে যাওয়া থেকে বড় কথা, জানলে আপনি আপনি যে অর্গানাইজেশনকেই কাজ করেন সেখানে তো আপনি তাদেরকে তো বেনিফিটেড করতেই পারবেন। ইভেন ফ্রিল্যান্সিং এর প্রচুর কাজ আছে, প্রচুর। আমার অনেকের সাথে পরিচয় আছে। ইভেন আমি বাইরে যত কোম্পানির সাথে কাজ করেছি, আমাদের দেশে ইউজটা কম, কিন্তু বাইরের দেশে প্রচুর ইউজ। সবাই এটা ইউজ করে, প্রত্যেকটা কোম্পানি। এটা সব ই কমার্স হইতে হবে এমন না, নর্মাল একটা কোম্পানিও তারা দেখে তাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন, তাদের ওয়েবসাইটে এসে মানুষজন কোথায় চলে যাচ্ছে না চলে যাচ্ছে। আর ভাইয়া মূলত হচ্ছে জিএ4 সাথে বিগকোয়েরি এবং ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য লকার স্টুডিও, হুম। এবং আপনার হচ্ছে বিহেভিয়ার অ্যানালাইসিসের জন্য মাইক্রোসফট ক্লারিটি, ওকে। এবং হচ্ছে এবি টেস্টিং এর জন্য পাইথন। এটা কি জাস্ট এনাফ যে কোনো এন্ট্রি লেভেল জবের জন্য? এন্ট্রি না, আপনি এটা যত ভালোভাবে জানেন আপনি মিড থেকে সিনিয়র লেভেল পর্যন্ত কাজ করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর এমনিতে আমি বলে নিই আমাদের, হ্যাঁ আপনাদের কোয়েশ্চেন নিচ্ছি জাস্ট এতে। আমাদের এই ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর যে কেরিয়ার পাথ, সেটা জানুয়ারির 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, লাইভ ক্লাস। সেখানে আমরা 3 জন যেমন মেইন ইনস্ট্রাক্টর থাকবো, সেখানে একজন সাপোর্ট ইনস্ট্রাক্টরও থাকবে। আমাদের ক্লাসগুলো এরকম হয় যে আমরা তো 3 দিন লাইভ ক্লাস থাকবে সপ্তাহে, যেহেতু আমরা অনেক কিছু কভার করতে চেয়েছি, যেন বিগিনার থেকে ইন্টারমিডিয়েট এবং কিছু অ্যাডভান্স বিষয়, একদম অ্যাবসলিউট বিগিনার থেকে শুরু করে যেন শুরু করা হবে। তো তাই ক্লাস আমাদের মানে 40টা 50টা ক্লাস না, 60টা ক্লাস হয়ে গিয়েছে। সপ্তাহে আমরা 3টা করে ক্লাস কভার করব। তো এর বাইরেও যে বাকি 3 দিন থাকবে বা 4 দিন থাকবে, 4 দিন, সেদিন হাসিব আছে এখানে, কাজী হাসিব। উনি হলো আম, আমাদের সাপোর্ট সেশন নেয়, সাপোর্ট সেশন নিবেন। যার যে প্রবলেম গুলো থাকবে ওই ক্লাসগুলোতে, ওইগুলা প্রবলেম সলভ করাতে হেল্প করবে। এবং এটা আপনার মডিউলটা, আমি বলবো যে এটা করতেই হবে এমন না, কিন্তু মডিউলটা আপনারা একবার দেখবেন, যেটা মোটামুটি সবকিছু কভার করে। এবং আপনার যদি এখানে এনএলপি বা এগুলো নিয়ে কারো যদি ইন্টারেস্ট থাকে, অলরেডি আপনি অনেক জানেন, তখন এটা আপনার জন্য না, অবশ্যই কোর্স আপনার জন্য না। কিন্তু আপনি যদি ডেটা সায়েন্সে প্রথম পা রাখতে চাচ্ছেন, মেশিন লার্নিং এ পা রাখতে চাচ্ছেন, দেন ডেফিনেটলি এটা একটা কমপ্লিট কোর্স। এবং আমি সেখানে স্ট্যাটিস্টিক্স, এসকিউএল, ডাটা সায়েন্টিস্টদের যতটুকু এসকিউএল জানতে হয় একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত সবটাই করব। এবং স্ট্যাটিস্টিক্স এর এগুলা হাইপোথিসিস টেস্ট থেকে শুরু করে সবকিছু যত ধরনের, মানে কারণ আপনি ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হন, ডেটা অ্যানালিস্ট হন, স্ট্যাটিস্টিক্স আপনাকে জানতেই হবে এবং ভালোভাবে সেটা। এবং পাইথন দিয়ে কিভাবে করতে হয় সেটা করতে হবে, পাইথন বা আর দিয়ে। তো ওইটাও প্রত্যেকটা জিনিসই আমরা পাইথন দিয়ে করে দেখাবো। প্লিজ প্লিজ সালাম এখন আপনি। ওয়ালাইকুম আসসালাম। খাদিমুল ইসলাম বলছি। আপনাদের ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ যেটা, ওটাতে যে প্রজেক্ট গুলোর কথা বলা হয়েছে, সেখানে কি মানে সেখানে কিভাবে আমরা যে প্রজেক্ট সাবমিট করব সেটা ইভ্যালুয়েশন কিভাবে করা হবে? ওকে, কিছু প্রজেক্ট থাকবে যে ক্যাগেলে আপনাদের বিভিন্ন ধরনের কম্পিটিশনে হয়তো বা আপনাদের সাবমিট করতে বলা হবে। বিশেষ করে হলো ডিপ লার্নিং এর কিছু প্রজেক্ট থাকবে। এটা আমার যতটুকু কথা হয়েছে, এই পার্টটা আরাফ মুস্তাবি, যিনি এখন ব্রিটিশ আমেরিকান প্রকল্পে কাজ করছেন, উনি নেবেন। আর আমার এন্ডে বা সজল স্যারের আন্ডারে যেগুলো কোর্স
প্রজেক্টগুলো মেশিন লার্নিং, ক্লাসিক্যাল মেশিন লার্নিং অথবা টাইম সিরিজ অ্যানালাইসিস এর পরে যেগুলো থাকবে সেগুলো হলো যে আপনি নোটবুক শেয়ার করবেন, সেটা গুগল কোলাবের নোটবুক হইতে পারে, অথবা আপনি জুপিটার নোটবুকে করে সেটা হলো গুগল ক্লাসরুমে সাবমিট করার অপশন থাকবে। নর্মালি তো এগুলো গুগল ক্লাসরুম মেনটেন করা হয়, তো গুগল ক্লাসরুমে সাবমিশনের অপশন থাকে, ওই জায়গায় কোড বা আপনি লিঙ্ক বলেন সেগুলো সাবমিট করে দিলে ওখান থেকে মার্কিং করা হয়। কারণ প্রত্যেকটা বেচ শেষে কিছু বেস্ট পারফর্মার আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়, যারা পুরো সময় কনসিস্টেন্ট ছিল, কুইজ গুলাতে কেমন নাম্বার পেয়েছে। তো গুগল ক্লাসরুম হলো সিঙ্গেল প্ল্যাটফর্ম যেখানে সবগুলা ট্র্যাক করা যায়, কুইজের মার্ক কত, এটার মার্ক কত, এটা অ্যাসাইনমেন্ট গুলা বলেন বা প্রজেক্ট গুলা বলেন, এবং লাস্টে এগুলা দিয়ে পোর্টফোলিও বানানোতে এনকারেজ করা হবে এবং সেটা দেখিয়ে দেওয়া হবে কিভাবে পোর্টফোলিওতে সেগুলা রাখবে। Thank Welcome. আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য পাইথন বাদে আর কি কি শিখতে হয়? শুধু পাইথন বাদে আর কি কি শিখতে না, উচিত? এসকিউএল, আর পাইথনের সাথে এসকিউএল খুব ভালোভাবে, সিকিউএল বলি বা এসকিউএল বলি, ভালোভাবে জানতে হবে, কারণ সোর্স ডেটা অধিকাংশ সময় এসকিউএল এ থাকে। এখন এইগুলা ভালো হলো ক্লাউড কোনো একটা জায়গায়, যেমন স্নোফ্লেক হইতে পারে, গুগল বিগ কোয়েরি একটা খুব পপুলার প্ল্যাটফর্ম। সো এরকম ক্লাউড একটা প্ল্যাটফর্মে যে এসকিউএলটা ভালোভাবে শেখা, এবং পাইথনও আপনি যে শিখলেন, পাইথনটাও হলো ক্লাউড ভার্সন গুলো, যেমন গুগলের যদিও এগুলো পেইড হয়, আপনি হয়তো বা পারতেছেন না, কিন্তু একটু ধারণা রাখা ভালো। যেমন আপনি যখন জুপিটার নোটবুকে কাজ করতেছেন, কিন্তু বেশিরভাগ সময় ভালো কোম্পানির হয়ে কাজ করলে দেখা যাবে ভার্টেক্স এআই এ কাজ করতেছেন, অথবা এজিউর এর কোনো বা ইয়েতে কাজ করতেছেন, AWS এ। তো কিছুটা ক্লাউড সম্বন্ধে ধারণা রাখা, ক্লাউড প্ল্যাটফর্ম গুলো আপনি উস্তাদ হইতে হবে না, কিছুটা ধারণা রাখা, এসকিউএল এ খুব ভালো হওয়া, স্ট্যাটিস্টিক্স এর নলেজ গুলা খুব ভালোভাবে জানা। আহ এই তো টুল হিসাবে যদি বলি, আর পাওয়ার বিআই বা এই ধরনের টুল জানলে আপনি অ্যাডভান্টেজ পাবেন। যেমনটা বললাম, এখন একজনের কাছে এখন অনেক কিছু এক্সপেক্ট করা হয়। হ্যাঁ, তো আপনি কি একদম হাই লেভেলে না জানলেও বেসিক লেভেলে হলো বা মিড লেভেল পর্যন্ত পাওয়ার বিআইটা জেনে রাখলে ভালো। কারণ আমি আগে যে কোম্পানিতে ছিলাম, আমরা প্রায় একটা ইউকে এর একটা হেলথ কেয়ার এজেন্সির জন্য প্রায় 3 কোটি টাকার একটা প্রজেক্ট করেছিলাম, কনসালটেন্সি প্রজেক্ট ওই কোম্পানি থেকে। তখন আমাদের এখানে, আমি যা সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে যখন ওইটাতে কাজ করেছি, আমাদের যে ডেটা সায়েন্টিস্ট, মানে আমি চলে আসছিলাম কোম্পানি থেকে, সে প্রায় 1 বছর শুধু ওই প্রজেক্টেই কাজ করেছে। সে ডেটা সায়েন্টিস্ট এবং খুবই মানে ভালো জানে এরকম ডেটা সায়েন্টিস্ট। হ্যাঁ, সব ডিপ লার্নিং থেকে শুরু করে সব, কিন্তু তাকে 1 বছর ওই প্রজেক্টে কাজ করতে, কারণ কোম্পানি আপনাকে অ্যাসাইন করতেই পারে। হুম। আমার একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, আইটি বা HM বা স্ট্যাটিস্টিক্স এর বাইরে যদি আমার ডিসিপ্লিন হয়, পড়াশোনা করি, তো সেক্ষেত্রে আমার এই কোর্সে কতটুকু অসুবিধা হবে, মানে সুইটেবল হবে কিনা? না, এই জন্য আমি একটা বললাম যে আমরা কিন্তু একদম অ্যাবসলিউট বিগিনার থেকে, এবং আমি নিজে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমি পড়িয়েছি তো 2 বছরের মতো, 1.5 বছরের মতো। তখন কিন্তু আমার কোর্স ছিল কিন্তু সব সিএসসি বা ওই ধরনের ব্যাকগ্রাউন্ড, সিএসসি অ্যাপ্লাই মানে বিবিএ এ ধরনের ডিপার্টমেন্টে, ফার্মাসিতে স্ট্যাটিস্টিক্স পড়াতাম। তো আমাকে কিন্তু অ্যাবসলিউট বিগিনার লেভেল থেকে শুরু করতে হতো, পড়াতে হতো, না হলে কিন্তু কেউ ধরতে পারবে না। সো এখানে যাই রাখা হয়েছে, পাইথনেরও বেসিক থেকে শুরু করা এবং স্ট্যাটিস্টিক্স এরও একদম বেসিক থেকেই কভার করা। পার্থক্যটা হলো, যখন আমি ইউনিভার্সিটি যখন, তখন এগুলা বোর্ডে বা এগুলাতে পড়ানো হতো, হাতে কলমে ম্যাথ করা হতো। আর এখন সেটা হলো পাইথন দিয়ে করা, কারণ এখন তো কেউ হাতে কলমে, আমি যখন শিখেছি আমরা, তখনও তো আমাদের ইউনিভার্সিটিতে হাতে কলমেই করতে হতো, ক্যালকুলেটর দিয়ে। তো এই যুক্ত নেই। এফিসিয়েন্টলি কিভাবে করতে পারবেন, আপনার রেজাল্ট কিভাবে প্রেজেন্ট করবেন, কিন্তু অবস্টাকেল কোনো হবে না, এটা আমি গ্যারান্টি শো করে বলতে পারি, অ্যাটলিস্ট আমার কাছে। এসকিউএল এবং স্ট্যাটিস্টিক্স যেটাই বলেন, অ্যাবসলিউট বিগিনার থেকে। জি, সো আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি একটা ছোট্ট কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি আমি জি লাস্টের প্লিজ। দিকে আসছি, অবশ্য পরে জয়েন করছি। আমি আকসাদুস স্যারের সাথে আমি একটা কোর্স কমপ্লিট করছিলাম এই ধরনের ব্যাপারে। তো আপনাদের যে ডিপ লার্নিং এর কতটুকু এখানে ইনভলভ আছে, এটা কি বেশি আচ্ছা, না অল্প। জাস্ট? আমি অল্প, হ্যাঁ, আমি এই জন্য প্রথমেই বলে নিয়েছি যে যদি কেউ অলরেডি মেশিন লার্নিং সম্বন্ধে খুব ভালো জানেন, এখন ডিপ লার্নিং এরও ভালো জানেন, এখন আপনি চাচ্ছেন যে এনএলপি নিয়ে বা একদম স্পেসিফিক্যালি ডিপ লার্নিং নিয়ে সব করতে চান, তাহলে এটা আপনাদের জন্য। আমাদের আমি যতটুকু জানি, ইন্টারেক্টিভ কেস থেকে নেক্সট আরেকটা কোর্স লঞ্চ করবে নেক্সট কোনো সময়, যেটাতে শুধু এনএলপি এবং ওই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলা যেগুলো চ্যাট জিপিটি মডেল, ওইগুলা নিয়ে আলাদা কোর্স থাকবে, তাহলে কমপ্লিট হবে আর কি। আর এখানে যে মানে একটা ডিপ লার্নিং ওইটুকু এ ডেফিনেটলি বেসিকটা আপনি হলো, হ্যাঁ, যে মডিউলটাও যদি আপনারা দেখেন, আমি শেয়ার করা আছে,
লাস্টের দিকে শুধু বেসিক না, নিউরাল নেটওয়ার্কের বেসিক থেকে শুরু করে ইমেজ ক্লাসিফিকেশন মডেল নিয়ে আপনাদের ইভেন প্রজেক্ট থাকবে, এবং লাস্টে এমএলঅপস দিয়ে অথবা কোনো একটা স্ট্রিমলেট বা কোনো একটা কিছু দিয়ে আপনাদের একটা লাইভ একটা প্রজেক্ট যেন ডেপ্লয় করে আপনাদের দেখানো হবে। সেটা কি এই কোর্সের অংশ বলতেছেন না আলাদা একটা এই অংশ? কোর্সের না, এই কোর্সের অংশ, এই কোর্সের ও অংশ। আচ্ছা, তা আমার জন্য তাহলে ওই ধরনের অভিজ্ঞতার জন্য আমি কি করতে পারবো? এখানে তো আলাদা কোনো কোর্স তৈরি মানে ডিপ লার্নিং এর জন্য আলাদা কোনো কোর্স আছে কিনা আপনাদের? না, এখনো নেই। যেটা বললাম এটা আচ্ছা পাইপলাইনে আছে, এটা হয়তো বা ইভেনচুয়ালি এটার পরে। যেমন আমি ডেটা আচ্ছা অ্যানালিটিক্স এর কোর্সটা ইন্টারেক্টিভ জি কেয়ারস আমি এটা আমাদের সেকেন্ড বেচ প্রায় শেষের দিকে, 2টা বেচ আচ্ছা চলার পরে আমরা হলো ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর কোর্স এনেছি। তো ইভেনচুয়ালি পরে হলো এখান থেকে যারা বের হবে, যারা আগ্রহী হবে, কারণ জি ফাউন্ডেশন তো এগুলা, যাদের ফাউন্ডেশন জি নাই জি তো হ্যাঁ তারা তো ওইদিকে জাম্প করতে পারবে না। জি না এবং সেটাই সবাই আমি ডিপ, জি ভাই, ওই জন্যই আর কি এখন জি এটার নেক্সটটা খুঁজতেছিলাম আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আর সবাই আসলে ডিপ লার্নিং নিয়ে কাজও করবে না, একটা স্পেসিফিক ইউজার গ্রুপ আছে, কিন্তু অধিকাংশ, কারণ এগুলো তো আসলে অনেক এআই ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করবে তারা হলো স্পেসিফিক্যালি ডিপ লার্নিং এবং হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এনএলপি এটা নিয়ে ঠিক কাজ আছে করবে। আপনার, হ্যাঁ এটা ঠিক আছে আপনার কথা। আসলে এটা এখন প্র্যাকটিসের ব্যাপার। এখন জি ইনিশিয়ালটা আপনার এটা ঠিক আছে, এতটুকু যতটুকু করা হয়েছে। তবে এখানে তাহলে আমাকে একটু যদি বলেন যে আমি আসলে বেশি দূর আমি একটা জব করি মোটামুটি। আমি জি এখন ওই রকম জবের দিকে এখন হয়তো গেলাম না, কিন্তু আমাকে এটার পার্ট টাইমে আমি কি বলে পার্ট টাইম জবের মতো ফ্রিল্যান্সিং এর মতো কিছু কাজ করতে গেলে আমার এই মেশিন লার্নিং এর যে অভিজ্ঞতাটা যতটুকু হয়েছে এটা দিয়ে কি আমি ডাটা ক্লিনিং বা আর কি কি টাইপের একটু কাজ করতে পারি? আর সাথে পাওয়ার আহ বিয়েটা শেখার ইচ্ছা আছে আপনাদের এখানে, আমি কোর্সে ইনভলভ হবো ইনশাল্লাহ। তো ওটা ওইটা যদি ইনভলভ মিলে হন ইনশাল্লাহ, ওটা আমি পুরো নিজে দেখাবো, তো পাওয়ার বিআই একদম এন্ড টু এন্ড, একদম মানে আচ্ছা আচ্ছা, যেটা দিয়ে আপনি তো সেই ফ্রিল্যান্সিং ক্ষেত্রে যেটা বললেন ওইটা জি করতে ওইটা পারবেন, ওইরকম ভাবেই আমি শেখাবো। আচ্ছা আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমার এখন মনে করেন আমি আসলে জাস্ট ফ্রিল্যান্সিং এর কিছু কাজ করার জন্য একটু জি লেগে থাকার জন্য চাচ্ছি, মানে অত ডিপলি আচ্ছা না আর, ব্যাপারটা এরকম। আচ্ছা। আর এটার ক্ষেত্রে মেশিন লার্নিং রিলেটেড বা ডেটা সায়েন্টিস্টদের যে ইউজুয়ালি যে প্রজেক্ট গুলো আসে জি ফ্রিল্যান্সিং এর যদি হয়, একটা তো আসে এনএলপি বেসড ওই ধরনের কাজগুলো, সেন্টিমেন্ট অ্যানালাইসিস বা এই ধরনের। এর হুম বাইরে যেটা আসে ইউজুয়ালি মেশিন লার্নিং মডেল ইয়ে করলেও তারপরে আবার একটা স্ট্রিমলিট বা কোনো একটা অ্যাপের ভিতরে হুম মাধ্যমে ডেপ্লয় করা এমএলওস যেটাকে বলে, যে মডেল মানে ডেপ্লয় করা এবং মেনটেনেন্স, যে বিষয়গুলো এইগুলোর কাজ থাকে অনেক সময়। এবং আচ্ছা অনেক সময় কমপ্লিকেটেড ওয়েব স্ক্রেপিং ডেটা, তারপরে ডেটা ক্লিনিং করে ইনসাইট বের করে, এগুলোও থাকে, কিন্তু এগুলো কম থাকে। বেশিরভাগ যেটা বললাম যে মডেল ডেভেলপ করা, ডেভেলপ করার পরে সেটাকে আবার কোথাও হলো কোনো ক্লাউডে অথবা যেটা এবার লোকালি বলে স্ট্রিমলেটে বলে যেটাতেই বলে এটাতে ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটাকে এন্ড ইউজার পর্যন্ত পৌঁছে দেওয়া এবং মডেলটাকে মেনটেনেন্সের, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমি যতটুকু কাজ করেছি এই ধরনের কাজ বেশি পেয়েছি। কিন্তু সেখানে আমাদের আরো ইনস্ট্রাক্টর আছে, ওনারা আরো ভালো বলতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আসলে বলা যাবে কিনা, আমি আপনাদের কোর্সে যে পাওয়ার বিআই যে কোর্সের জন্য ইন্টারেস্টেড দেখাইলাম, কিন্তু ওইখানে যে টাইমটা শিডিউল করা হয়েছে শুক্রবার আর মঙ্গলবার, আসলে জি আমার অন্য এক জায়গায় ক্লাস হয় আর কি, একই টাইমে আচ্ছা একই টাইমে, মানে যার কারণে আমি একটু মানে আচ্ছা। অনুরোধ রাখছি যদি টাইমটা যদি একটু আগে পিছে বা দিন যদি একটু ডেটা যদি একটু আগে পিছে হয়, যে দেখবেন আর কি যদি সম্ভব হয়। আচ্ছা, এটা আমার আসলে ডিসিশন না, এটা না হয়তো বা সেটাই, কারণ ম্যানেজমেন্টের। আসলে যে আপনাদের যদি দুইটা বেসও থাকে, যে একটা জি শুক্রবারের বেস একটা শনিবারের বেস, সেই ক্ষেত্রে আর কি আমার জন্য মনে করেন হয়তো চয়েস করতে সুবিধা হবে আর কি, বেসটা জি বলা আর কি। আপনার জি, ঠিক হয়তো আছে, আমরা কয়েকদিন কথা আপনাদের ডিসকাস মতো, করবো ইনশাল্লাহ এটা যে নিয়ে। আপনাদের মতো প্রতিষ্ঠানের তো আর একটা ক্লাস হবে না, সেই জন্য আশা করি আর কি যে হয়তো যদি ভিন্নতা থাকে আর কি, যদি তাহলে সুযোগটা পাওয়া যায়, কারণ সবাই ওই টাইমেই ক্লাস করতে চাইলে তো মুশকিল, তাই না সব জায়গায়। জি 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 জি, ওকে, থ্যাংক ইউ ঠিক আছে ভেরি মাচ। ইনশাল্লাহ। আচ্ছা, আর যদি আমাদের কোনো আমাদের কোয়েশ্চেন না থাকে আমরা শেষ জি করতে পারি, অনেকক্ষণ হলো মনে হয়, প্রায় 2 ঘন্টা। ঠিক আছে। জি, আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের ওয়েবসাইটের মধ্যে লাইভ রেকর্ডেড ক্লাসগুলো থেকে থাকেন, যদি আপনাদের সুবিধা হয় তাহলে আপনারা ওগুলোর হেল্পও নিতে পারেন। অ্যান্ড যদি আর কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা সেশনটা এন্ড করে দিই ভাইয়ার পারমিশন। হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন হুম, কারো যদি থাকে আমি আমরা নেই। উজ্জ্বল বলছিলাম। জি আচ্ছা, আমি হলো একটা পত্রিকা হাউসে আমি জব করতেছি। ওখানে যে কোনো ডাটা ডিসিশন মূলত গুগল অ্যানালিটিক্স থেকে যে ডাটাটা পাওয়া যায় ওখান থেকে ওই মূল ডিসিশনটা নেওয়া হয়। এক্ষেত্রে আমি কোর্সটা করলে আসলে ওখানে কিভাবে ইনপুট দিতে পারি আরো ভালো? ইনপুট ইউজুয়ালি যে আপনার যদি গুগল অ্যানালিটিক্স থেকে ডেটা আসে,
বইগুলা ইউজুয়ালি আরো বেটার লেভেলে বা এই ধরনের হাইপোথেসিস টেস্ট বা কাজ করার জন্য আরো অ্যানালাইসিস করার জন্য এই ডেটাগুলা গুগল বিগ কোয়েরিতে থাকে ইউজুয়ালি। তো গুগল বিগ কোয়েরিতে থাকলে সেগুলো আননেস্ট মানে নেস্টেড অবস্থায় থাকে, খুব মানে মেসি আকারে থাকে, র অবস্থায়। সেটাকে প্রপার ওয়েতে স্ট্রাকচার ডাটাতে নিয়ে আসা, আনলে আপনি এই ধরনের হাইপোথেসিস টেস্ট করা, তারপরে দেন মেশিন লার্নিং যদি করা হয় বা ফরকাস্টিং এর মতো কাজ করতে হয়, ওই কাজগুলা করা যায়। সো এই জায়গায় হলো একটু কিছুটা ইয়ে পাবেন। আর যেটা বললেন যে হলো স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন মেকিং এর নলেজ গুলা আপনার ডেভেলপ হবে। এবং আপনি তো এই জায়গায় এতটুকু যতটুকু কাজ করেন দ্যাটস গুড এনাফ, এতটুকু জানলেই হবে। যে যেটা বললাম যে এটা এসকিউএল এর কাজ লাগবে আর কি। মেইন কথা আমি যেটা বলতে চাইছিলাম, এসকিউএল টা ভালোভাবে জানা হবে আপনার, যেটা আপনার ডেফিনেটলি কাজে লাগবে। এবং এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস টেস্ট থেকে শুরু করে তখন এগুলাও করতে পারবেন পাইথনে, এতটুকু তো ডেফিনেটলি হেল্প করবে। এবং ফার্দার আপনি এতটুকুর ভিতরে লিমিটেড থাকতে চান না, কারণ এখনকার সময় দিন দিন তো কম্পিটিশন বাড়ছে, আপনার জবেও প্রতিযোগিতা তৈরি হবে, বা আপনি আরেকটু ভালো পজিশনে যেতে চান, আপনি একটু ভালো কাজ করতে চান, তখন আপনার হয়তো মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো নিয়ে আপনাকে জানতে হবে। খুব অ্যাডভান্স না হোক, বেসিক লেভেলে জানতে চান রিগ্রেশন বা এই ধরনের বিষয়গুলা, কোনটা কোনটা কি ইম্প্যাক্ট করতেছে, তখন হলো আহ এই জায়গাগুলোতে আপনি কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, আমরা তাহলে শেষ করি। হ্যাঁ, আজকে ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। আমি এগুলো সবগুলো রিসোর্স শেয়ার করে দিব। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে জয়েন করার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু ডেফিনেটলি সাব্বির হোসেন রসি ভাইয়া এরকম একটা ভালো সেশন নেওয়ার জন্য। অ্যান্ড আমি আবার বলতে চাচ্ছি যে আমি চ্যাট বক্সে একটা ফর্ম দিয়ে দিয়েছি, ওটা ফিল আপ করলে আপনারা আজকে ওয়েবিনার রেকর্ডিং পেয়ে যাবেন, এবং আমাদের কোর্সের ডিটেলস এর লিঙ্কটাও দেওয়া হয়েছে। কাইন্ডলি আপনারা একটু আমাদের ওয়েবসাইটে ঘুরে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। তাহলে ভাইয়া আজকের জন্য হোপফুলি আপনাদের সবার সাথেই নেক্সটে কোনো আরেক ওয়েবিনারে দেখা হবে।